সকলকে স্বাগতম ইউএন কোচিংয়ে। দেখো, আমাদের পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস পরীক্ষা হবে তার বিজ্ঞপ্তি শীঘ্রই আসবে, এবং সে বিষয়ে একটা আমাদের ধন্দ রয়ে গেছে, মানে বিভ্রান্তি রয়ে গেছে নানা রকমভাবে। এবং সেই ক্ষেত্রে আমার কিছু প্রাক্তন ছাত্রছাত্রীরা আমাকে একদিন ফোন করে বলছিল বা বলেছে যে স্যার, আমাদের তো পিএসসির মানে পরীক্ষার সানাইতে বেজে গেছে, তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার মতো তো হবে না যে বরযাত্রী তো এসে গেছে কিন্তু বর নেই, অর্থাৎ পরীক্ষা হয়ে গেছে কিন্তু নিয়োগ নেই। আমি সেই বিষয়ে একটু বলে নিই, তারপরে আমি ক্লাসটাতে আসছি। দেখো, এবার বর আসেনি মানে বরযাত্রী এসে গেছে, বর আসেনি মানে যে পরীক্ষা হয়েছে নিয়োগ হবে নি তার কোনো মানে নেই। বর পরেও আসতে পারে, তেমনি নিয়োগটা কিন্তু পরেও হতে পারে। যদি ধর দেখা গেল যে কোনো কিছু কারণে নিয়োগটা বন্ধ হয়ে গেল, কিন্তু বন্ধ হলেও কিন্তু পরে রাস্তা আছে আরও সেই নিয়োগটা করানোর জন্য, ঠিক আছে? তাই আমার মনে হয় যে এখন থেকে ওই নেগেটিভ চিন্তা না করে আমাদের পজিটিভভাবে নিতে হবে, এবং পরীক্ষা হবে এবং পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? কারণ আমরা যদি কর্ম করি তবেই তো ফল পাবো না। তো আমরা যদি আগে ফলের চিন্তা করে কর্ম করি তাহলে কিন্তু কর্মটা ঠিকঠাক হবে না। তাহলে আমরা যদি কর্মটা ঠিকঠাক করি তাহলে ফলটা কিন্তু অটোমেটিক আসবে। তাহলে পরীক্ষা হবে, তার জন্য কিন্তু আমাকে আগেই কিন্তু কর্মটাকে জোর দিতে হবে, মানে পরীক্ষা প্রস্তুতি জোর দিতে হবে। তারপরে ফলটা কি আসছে ওটা পরবর্তীকালে আসবে, ওটা এখন তো আসছে না, ঠিক আছে? তাই তোমরা সেই রকম কর্মটা করে যাও, ফলের আশা এখন করো না। ফলটা আপনা আপনি আসবে কর্ম ঠিকঠাক হলে, ঠিক আছে? এবার দেখো আসছি যে আমার ক্লাসগুলো একটু অন্যরকম হয়, আমি বলে রাখি, তারপর আমি ক্লাসে আসছি। ক্লাস দু রকম হয়, চিনির মতো আর হচ্ছে না নিম পাতার মতো। চিনির মতো ক্লাসে কি হবে না, দেখবে চিনি খেতে খুব মিষ্টি কিন্তু তার অনেক অপকারিতা রয়েছে, ঠিক আছে? কেমিক্যাল দিয়ে হয়, তাই তো? ঠিক তেমনি অনেক কোচিংয়ে বেশ সুন্দর বিষয়বস্তুকে উপস্থাপন করে দেবে, তোমার শুনতে খুব ভালো লাগবে, কিন্তু সেই ক্লাসটা থেকে কোনো প্রশ্ন তুমি কিন্তু পরীক্ষায় পাবে না, এক কথা। দুই, আরেকটা ক্লাস হয় যে মানে নিম পাতার মতো হবে। নিম পাতা বা তুমি বলতে পারো যে যেখানে কালমেঘের মতো। তা নিম পাতার মতো ক্লাসে কি হবে না, তেতো ক্লাসটা, অর্থাৎ সেই ক্লাসে তথ্য প্রচুর রয়েছে, তথ্যকে প্রচুর তুলে ধরা হবে, কিন্তু সেটা কিন্তু খেতে কিন্তু চিনির মতো মিষ্টি হবে না। তখন কি হবে না, তখন অনেকেই কিন্তু এটা বিরক্ত হয়, কিন্তু ওই ক্লাস থেকে কিন্তু বেশি প্রশ্ন আসবে, মনে রাখবে। তাহলে আমার ক্লাসটা সেরকম নিম পাতার মতো হবে, খেতে তিতো হবে, কিন্তু তার থেকে তোমরা প্রশ্ন বেশি পাবে, এটা বলতে পারি, হ্যাঁ? তো মধুর কিন্তু হবে না। তো এবার তোমরা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা কিন্তু ক্লাসটা কতদূর কে করবে না করবে তা তোমাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? এবার দেখো আসছি আমার আজকের টপিকে। আমি সব বলে নিলাম, যে ক্লাসের যে ক্রাইটেরিয়া আছে সব বললাম, এবার আমি টপিকে আসছি। তো আজকে আমার টপিকে রয়েছে মহের ছোট গল্প। এটি কিন্তু শরৎচন্দ্রের লেখা, ঠিক আছে? খুব ভালো গল্প, তোমরা সকলে হয়তো পড়েছো, কারণ অনেক স্কুল থেকে আমরা এটা পড়ে আসছি, ঠিক আছে? এই গল্পটা পড়ে আসছি, ভালো গল্প। তো এই গল্পটা আমাদের বুঝতে গেলে কি করতে হবে জানা দরকার, ঠিক আছে? তো এখানে যে মহেশ গল্প রয়েছে, এই গল্পটা আমরা যদি দেখি সুবোধ ঘোষের একটা গল্প রয়েছে, তা হচ্ছে অযান্ত্রিক, তাই তোমরা পড়েছো। তাহলে এই সুবোধ ঘোষের অযান্ত্রিক গল্প বা ছোট গল্প, যেখানে কি করছে না, একটা যন্ত্রকে রক্ত মাংসে মানুষে পরিণত করছে বা পরিবর্তিত করছে, ঠিক তেমনি এখানেও একটা কিন্তু পশু কিন্তু কি না সন্তানে পরিণত হয়ে যাচ্ছে। ভালো বোঝো কি বললাম? ওদিকে সুবোধ ঘোষের অযান্ত্রিক গল্পের যন্ত্র কিন্তু কি না রক্ত মাংসে মানুষে পরিণত হয়ে যাচ্ছে, এবং তাকে যখন সেই লোহাররা যখন তার পার্টসগুলো খুলে নিচ্ছে, তখন কি না মনে হচ্ছে যেমন তার কিন্তু একটা পাঁজর একটা করে খুলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ঠিক তেমনি এখানেও সেই মহেশ, যেটা ষাঁড় বা বলদ বলতে পারো, সে কিন্তু কিনা পশু হয়েও এখানে সে গফুরের কিন্তু কিনা সন্তান হয়ে যাচ্ছে বা ছেলের মতো হয়ে যাচ্ছে। তাহলে দুটোই কিন্তু হয়ে ওঠার গল্প, ভালো বুঝবে।
কেন হয়ে ওঠে গল্প? এবার দেখো, এরা কিন্তু একদিনে হয়ে ওঠেনি। এই মহেশ কিন্তু 8 সন এই গফুরদেরকে কিন্তু অন্নসংস্থানে সাহায্য করে এসেছে, তাই তো সে সন্তান হয়েছে না, সে তো আর একদিনে হয়নি। তাহলে এই সমাজ কিন্তু কখনোই দেনা পাওনা ছাড়া কিছু বোঝে না। বলা আছে যে দেবে আর নেবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে। দেওয়া নেওয়া বিনিময়ের মধ্য দিয়ে জগৎ চলে। তুমি দেবে আর কেউ দেবে না, তা কিন্তু চলবে না, ঠিক আছে? তা ঠিক তেমনি যতদিন এই মহেশ দিয়ে এসেছে তার সেবাটা, ততদিন সে কিন্তু কিনা তার কাছে কিন্তু একটা প্রিয় বস্তু ছিল। এবার দেখো আস্তে আস্তে যখন তার কিন্তু সে ক্ষমতা কমে আসবে, তখন কিন্তু সে কিন্তু একটা অপ্রিয় জায়গায় চলে যাবেই, ঠিক আছে? এটা হয়। তাহলে মনে রাখবে যে সংসারে মানুষ বা যে কোনো পশু দুইভাবে দেখা হয়। চাঁদ বণিকের পালা নাটক অবলম্বনে হয় গাভীর মতো, না হলে ফলবন্ত বৃক্ষের মতো। অর্থাৎ কতটা দুধ দিতে পারলো তা মেপে, বা কতটা ফল দেবে তার কিন্তু হিসেব করে আর কি। তাহলে এই সংসারে মানুষ দু প্রকার বা পশু দু প্রকার কিন্তু ভাবে কিন্তু দেখা হয়। কতটা ফল দিল সেই ফলবন্ত বৃক্ষের দৃষ্টিতে, আর কিনা গাভীর দৃষ্টিতে যে কতটা দুধ দেবে তা মেপে, ঠিক আছে? ঠিক তেমনি এখানে গল্পটা খুব গভীর গল্প, ভালো করে তোমরা বুঝবে। আমি পাই টু পাই বলবো। আশা করি কনসেপ্টটা বোঝা গেছে, বিষয়টা কি বোঝা গেছে। এবার আমরা আসবো এই গল্পের পুঙ্খানুপুঙ্খ তথ্যে, ঠিক আছে? তো গল্পটা আমরা একাধিক পার্টে ভাগ করে পড়ব। আমার ক্লাস কিন্তু খুব খুঁটিনাটি হবে, ঠিক আছে? আমি বললাম যে নিমের মতো হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা কিন্তু প্রকাশকাল দেখে নেব, তারপর আমরা আসবো বিষয়বস্তু আসবো, তারপর আমরা আসবো যে অন্তর্নিহিত তথ্যগুলো, এগুলো কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে? তো এখানে এই মহেশ গল্পটি 1329 বঙ্গাব্দে আশ্বিন ও মাঘ সংখ্যা বঙ্গবাণী পত্রিকায় প্রথম প্রকাশ হচ্ছে, ঠিক আছে? 13 মার্চ 1926 চৈত্র এই 1332 হবে বঙ্গাব্দে হৈলক্ষ্মী ও অভাগীস্বর্গ গল্পের সাথে কিন্তু এই হৈলক্ষ্মী গল্পগ্রন্থটা কিন্তু সংকলিত হচ্ছে, ঠিক আছে? প্রকাশক হচ্ছে না গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স, 201 কর্নওয়াল স্ট্রিট থেকে এটা কিন্তু প্রকাশ হচ্ছে। মহেশ গল্পটি পরে কিন্তু 1329 সালে আশ্বিন সংখ্যা পল্লীস্থিত কিন্তু প্রকাশ হয়েছিল। পুস্তক আকারে প্রকাশিত হচ্ছে না 1926 খ্রিস্টাব্দে মার্চ মাসে। এই মহেশ গল্পের 3টি কিন্তু পরিচ্ছেদ রয়েছে। এটা বাহ্যিক তথ্য গেল, এটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, যদি পাও তো স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? নাহলে তোমরা পেয়ে যাবে পরে। এবার দেখো আসছি আমরা যে গল্পের প্রেক্ষাপট। তাহলে এই যে গল্পটা লিখলো সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে লিখলেন এটা আমার দেখতে হবে, তাই তো? তাহলে মনে করা হয় যে তৎকালীন নদিয়া জেলায়, বর্তমান তা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, ঠিক আছে? তো কাশীপুর জমিদার বাড়ি নামে একটা কিন্তু জমিদার বাড়ি ছিল। এই বাড়িটিতে কিন্তু বিনয় কুমার চট্টোপাধ্যায় ও মিনাই কুমার চট্টোপাধ্যায় নামে দুজন কিন্তু জমিদার থাকতেন, ঠিক আছে? এই অঞ্চল তাদের জমিদার ছিল। তারা সম্পর্কে এই শরৎচন্দ্রের কে হয় না মামা হতো, ভালো বুঝবে। এবং সেই জন্য শরৎচন্দ্র এই মামা বাড়িতে যাওয়া আসা করতো, প্রায় প্রতিনিয়ত যাওয়া আসা হতো এখানে, ঠিক আছে? এবং সেই শরৎচন্দ্র একদিন জানতে পারছে যে এই জমিদার মামাগুলো কিন্তু কি করতো না, বিভিন্ন গরিব দুঃখীদের কিন্তু বিভিন্ন রকমভাবে শোষণ করত, ঠিক আছে? এবং তা জেনে কিন্তু তিনি কিন্তু এই গল্পটা লিখছেন, তা হচ্ছে মহেশ নামক গল্প, ঠিক আছে? তাহলে কিন্তু সেই যে তিনি জানছেন যে তার জমিদার মামাদের যে কীর্তি, তারা কিন্তু গরিবদেরকে শোষণ করতো, মারতো, ধরতো, সেইগুলো কিন্তু তিনি এখানে তার গল্পের মধ্যে প্রকাশ করছেন মহেশ গল্প নামে, ঠিক আছে? তাহলে এই গেল প্রেক্ষাপট। এবার দেখো আসছি আমরা, এই মহেশ গল্প খুব জনপ্রিয় গল্প, ঠিক আছে? এটা একাধিক কিন্তু অভিনয় হয়েছে, একাধিক কিন্তু এখানে মানে ধারাবাহিকভাবে কিন্তু এটা প্রকাশ হয়েছে, ঠিক আছে? তো এইরকম প্রথম পাচ্ছি আমরা 2015 সালে বাংলাদেশে কিন্তু গল্পটি অবলম্বনে একটা টেলিভিশন নাটক নির্মিত হয়েছিল বা দেখা গিয়েছিল। নাটকটি কিন্তু গফুর চরিত্রে অভিনয় করছিল কিনা রাজ্জাক
এবং আমিনা চরিত্রে কিন্তু অভিনয় করেছিলেন স্নেহা নামে। ঠিক আছে, তো জনপ্রিয় বাংলা অডিও স্টোরি, যেটা আমরা ইউটিউব চ্যানেল বলি, খুব জনপ্রিয় গপ্প মিরের ঠেক, এখানেও কিন্তু এটা গল্পটাকে তুলে ধরা হয়েছিল। 2 ডিসেম্বর 2023 সালে এই গল্পটা পাঠ করা হয়েছিল, যেখানে গফুরের কণ্ঠস্বর দেন হচ্ছে সুদীপ মুখার্জি এবং আমিনার চরিত্রে কিন্তু কণ্ঠস্বর দিয়েছিলেন কে না, গোধূলি শর্মা। ভালো করে দেখে নেব। হ্যাঁ, এছাড়াও স্কুল কলেজে বিভিন্ন কিন্তু পাঠ্যক্রমে এই গল্পটা আমরা পড়েছি। ঠিক আছে, মনে রাখবো। এবার দেখো আসছি আমরা এই গল্পের মধ্যে আসছি আমরা। তো গল্পের মধ্যে যেখানে আসবো আমরা, ওটা কিন্তু আমার আজকে পিপিটির মধ্যে করা হয়নি। তোমরা শুনো, মন দিয়ে শোনো, তোমরা শুনলেই কিন্তু হয়ে যাবে। তোমরা মন দিয়ে একটু শুনলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কাহিনীটা কীরকম কাহিনী রয়েছে। তো দেখো প্রথমে পাচ্ছি যে গ্রামের নাম কাশীপুর। তাহলে দেখো এই প্রথমেই কিন্তু তথ্য আছে কাশীপুর গ্রাম। এটা কিন্তু কি করবে না, করবে কি না কেশপুর করতে পারে। প্রশ্ন এলো যে গ্রামের নাম কি, কেশপুর, কাশীপুর, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে না কমলপুর, ঠিক আছে, দেবে। তোমার প্রথমেই কিন্তু এখানে ডাউট হয়ে যাবে যে কি বিষয়টা। তাহলে অপশানটা কিন্তু সিমিলার হয়, এই ক দিয়ে কিন্তু অপশানটা হবে কাশীপুর, ঠিক আছে, কেশপুর, ঠিক আছে, এরকমই কিন্তু হবে। তাহলে তোমার কিন্তু তখন ডাউট হয়ে যাবে। তাহলে তুমি কি করবে না, কাশীপুরটাকে মনে রাখার জন্য একটা বিশেষ কিন্তু তোমাকে নেমোনিক্স ইউজ করতে হবে। ঠিক আছে, সহজ করে সংকেত দিয়ে মনে রাখতে হবে যেটা কিন্তু কাশীপুর গ্রাম। ঠিক আছে, এবার হচ্ছে যে গ্রাম ছোট কিন্তু কি না, তার থেকেও ছোট হচ্ছে না জমিদাররা। কারা না, এরা কিন্তু খুব দাপুটে এবং প্রজাদের কিন্তু টু শব্দ করার কোনো জো ছিল না এখানে, এটা বলা হচ্ছে। ঠিক আছে, তো সেই জমিদার বাড়ির ছোট ছেলের যে অন্নপ্রাশন ছিল আর কি, সেই জন্মতিথি ছিল আর কি, সেই জন্মতিথি উপলক্ষে কিন্তু পুজো সেরে তর্করত্ন কিন্তু ফিরে আসছে। ঠিক আছে, কখন ফিরে আসছে না, বৈশাখ শেষ হয়ে জ্যৈষ্ঠের সেই বেলায়, ঠিক আছে, দ্বিপহরে কিন্তু ফিরে আসছে। তাহলে মনে রাখবে এখানে এই তর্করত্নকে, তর্করত্ন চাল কলা প্রত্যাশী ব্যক্তি, ভালো বোঝো। তর্করত্ন চাল কলা প্রত্যাশী মানে সে কিন্তু চাল কলা পেলে তার কিন্তু ঠিক আছে, সে ওইদিকে গান গাইবে। জমিদারের কাছ থেকে সে কিন্তু চাল কলা পায়, তাহলে কিন্তু সে জমিদারে কিন্তু সে কিন্তু গান গাইবে, গুণগান করবে। ঠিক আছে, তাহলে জমিদার হচ্ছেন সেই তর্করত্ন হচ্ছেন চাল কলা প্রত্যাশী ব্যক্তি, তিনি কিন্তু জমিদারের হয়ে কিন্তু গুণগান এখানে গাইবে এই গল্পের মধ্যে। ঠিক আছে, তো সেই তর্করত্ন সেই জন্মতিথির পুজো সেরে, বলো তো কোন ছেলের, আমি বললাম তো, তোমরা বলো তো কোন ছেলে বললাম আমি, কোন ছেলে বললাম, ছোট বড় মেজো, বলো কোন ছেলে, ছোট বড় মেজো সেজো, কোন ছেলে বললাম আমি জন্মতিথি ছিল, কে বলো। আমি কিন্তু প্রশ্ন করবো মাঝে মাঝে কিন্তু প্রশ্ন করবো আমি। ঠিক আছে, তাহলে মনে রাখবে ছোট ছেলে কিন্তু জন্মতিথি, ছোট ছেলে বললাম না, এটা ভালো মনে রাখবে। তাহলে ছোট ছেলে কিন্তু জন্মতিথি ছিল, সেই পুজো কিন্তু সাঙ্গ করে দ্বিপ্রহরে এই তর্করত্ন ফিরে আসছে। তখন বৈশাখের শেষ হয়ে এসেছে, জ্যৈষ্ঠ মাসের আরম্ভ। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে এখানে কোন মাসের আরম্ভের কথা আছে। তা সবাই কিন্তু কি করে বৈশাখেই করে দেবে, জ্যৈষ্ঠ করবে না, ভুল করবে। মনে রাখবে যে আরম্ভ হলে কিন্তু কিনা তা কিন্তু জ্যৈষ্ঠ হবে, আর যদি কোন মাসের শেষ বলা হয় তাহলে কিন্তু তা হবে না, বৈশাখ হবে। ঠিক আছে, মনে রাখবে। এবার দেখো আসছি যে এর এই সীমানায় কিন্তু কি আছে না, কি রয়েছে না, গফুর জোলার বাড়ি। ঠিক আছে, গফুর জোলার বাড়ি রয়েছে এবং তার একটা দেওয়াল পড়ে গেছে এবং তা এসে কিন্তু ওই তার উঠানটা বা আঙিনাটা কিন্তু এসে সেই রাস্তার সঙ্গে মিশে গেছে। ঠিক আছে, তো পথের ধারে একটা পিটালি গাছ, ভালো করে ডাক দাও, এটা পিটালি গাছ। ঠিক আছে, এটা কিন্তু আমি বলছি কেন ডাক দেবে। তাহলে পথের ধারে কিন্তু পিটালি গাছ ছিল, সেই গাছের ছায়ায় কিন্তু দাঁড়িয়ে তর্করত্নকে ডাকছে যে গোফরা, এ গোফরা করে। ঠিক আছে, তাহলে গফুরকে সে ডাকছে, ও গোফরা ঘরে আছিস বলে ডাকছে। কোথায় দাঁড়িয়ে না, সে পিটালি গাছের ছায়া দাঁড়িয়ে। ঠিক আছে, এবার তোকে আসছি যে তখন তার বছর 10 বয়সের মেয়ে, ঠিক আছে, দুয়ার থেকে বেরিয়ে আসছে, তার নাম হচ্ছে না আমিনা, পরে পাবো আমরা। ঠিক আছে, এবং সে সারাদিন বলছে যে কেন বাবাকে ডাকছো কেন। ঠিক আছে, বাবার কিন্তু কিনা তার বাবার কিন্তু জ্বর হয়েছে, তাই তো সে বলছে যে বাবার জ্বর হয়েছে, সে আসতে পারবে না। ঠিক আছে, বলা হচ্ছে এটা। তখন এখানে বলছে যে
দেখে দে তখন বলছে জ্বর দেখে দে হারামজাদাকে পাষণ্ডম লেচ্ছ। এ কেন বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে এই জন্যই যে তার যে গফুরের জ্বর হয় সে কিন্তু গফুরকে দেখতে এখানে আসেনি, সে দেখতে এসেছে কাকে না, এখানে সেই যে গাভীটি বা সেই যে ষাঁড়টি বা সেই যে বলদটি না যাবার সময় দেখে সে কিন্তু বাঁধা আছে ওই অবস্থাতেই, মানে ওখানে বাঁধা আছে, আর ফেরার পথে সে দেখছে যে বাঁধা আছে, মানে কিনা তার গরুর কিন্তু কিনা দুঃখে সে দুঃখিত হয়ে এটা বলছে। ঠিক আছে, তার মনে রাখবে যে এখানে এই তর্করত্ন কেমন ব্যক্তি দেখো, গফুরের জ্বর হয়েছে কিন্তু সে কিন্তু তার জ্বরের কোনো কিন্তু খেয়াল রাখছে না, সে কিন্তু গরুটি বাঁধা আছে, যাবার সময় দেখেছি বাঁধা আছে, আর ফেরার সময় দেখছি বাঁধা আছে, তখন তার কিন্তু গায়ে লাগছে যে গরুটি বেঁধে রেখে দিয়েছে, সে কিন্তু কোনো খাবার দেয়নি। ঠিক আছে, তখন তার কিন্তু গায়ে লাগছে যে সে কিন্তু গো হত্যা করবে হয়তো, তাই তার কিন্তু গায়ে লাগছে এবং তখন সে তাকে ডাকছে এইভাবে। ঠিক আছে, মনে রাখবে। এবার এই যে আওয়াজ ঠিক আছে তো, আওয়াজ কোনো কেটে কেটে আসছে না তো? ঠিক আছে তো, আওয়াজ কোনো পরিষ্কার আসছে তো? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না তো? ঠিক আছে আওয়াজ, চলো। তো ভাঙা প্রাচীরের সে গা ঘেঁষে কি করে না একটা কিন্তু পুরাতন বাবলা গাছ আছে। দেখো এবার দেখো ভালো করে বুঝবে। তাহলে এখানে তর্করত্ন দাঁড়িয়ে ছিল কোথায় না, ওই যে পিটালি গাছের ছায়ায়, আর গরুটা বাঁধা আছে কোথায় না, ওই বাবলা গাছে কিন্তু বাঁধা আছে। ভালো করে বোঝো, এইটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে দেবে। প্রশ্ন কেমন দেবে না, এই ষাঁড়টি বা এই বলদটি বাঁধা ছিল কিন্তু পিটালি গাছে, ঠিক আছে, আর তর্করত্ন কিন্তু ছিল দাঁড়িয়ে কোথায় না, বাবলা গাছের ছায়ায়। এইভাবে কিন্তু ঘুরিয়ে দেবে, তখন তোমার কিন্তু মুশকিলটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই এইগুলো দেখতে হবে। আমার বিষয়বস্তু এখানে ইম্পর্টেন্ট নয়, যে কি বিষয়বস্তু তা কিন্তু নয়, তথ্যগুলো এখানে হচ্ছে ইম্পর্টেন্ট, যে কি কি তথ্য কেন রয়েছে, তথ্যগুলো আমাদের দেখতে হবে এখানে। ঠিক আছে, সবাই কিন্তু বিষয়বস্তু বলে বেরিয়ে যায়, ঠিক আছে, শুনতে ভালো লাগবে, ঠিক আছে, কিন্তু তথ্যগুলো কিন্তু মিস করে গেলে তোমার কিন্তু মানে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখো সেই বাবলা গাছের ডালে কিন্তু এই ষাঁড়টা বাঁধা আছে, তার নাম হচ্ছে না মহেশ। ঠিক আছে, পরে পাচ্ছি আমরা ওটা। তখন এখানে সেই তর্করত্ন কিন্তু গফুরকে বলছে হচ্ছেটা কি শুনি, এই হিন্দুর গা ব্রাহ্মণ কিন্তু আবার জমিদার নাকি এখানে। ঠিক আছে, তাহলে গো হত্যা হলে তখন তোর কি হবে এটা বলা হচ্ছে। হ্যাঁ, কেন না, সে দেখেছে যাবার সময় সেই মহেশ বাঁধা আছে, আর আসার সময় দেখছে যে সেই মহেশ কিন্তু বাঁধা আছে, কোনো খাবার টাবার দেওয়া হয়নি তাকে, এটা সে বলছে। হ্যাঁ, তো এবার দেখো আসছি। তো এবার তিনি বলছেন যে যদি গো হত্যা হয় তা এখানে জমিদার তো কিন্তু কবর দেবে কাকে না, গফুরকে। মনে রাখবে এটা কিন্তু কে বলছেন, তর্করত্ন বলছে। ঠিক আছে, তখন এখানে এই গফুর তার অসহায়তা প্রকাশ করছে, বলছে কি করব ঠাকুর, কি না গায়ে অনেকদিন ধরে জ্বর আছে, আমি তাকে কিন্তু আমি তাকে কিন্তু নিয়ে গিয়ে কোনো বিচুলি খাইয়ে আনতে পারছি না, তাই কিন্তু ওখানে বেঁধে রেখেছি। তাহলে তুই ওখানে বেঁধে রাখছিস কেন, তাকে তোকে মুক্ত করে দে, আপনি খাবে, তাই তো বলা হচ্ছে এটা। তো তাহলে বেঁধে রেখে কি লাভ, তুই খুলে দে, আপনি খাবে, ঠিক আপনি চলে আসবে, মানে চলে আসবে আর কি, বা বিচরণ করে আসবে আর কি। তো তখন বলছে যে যদি আমি খুলে দিই, বা আমি যদি খুলে দিই তাহলে কিন্তু কিনা অন্যের গাদা কিন্তু ফেরে খাবে, বা অন্যের কিন্তু বেড়া ভাঙবে, বা অন্যের কিন্তু ফসলে মুখ দেবে, তাই কিন্তু এখানে গফুর কোচ ওকে বেঁধে রেখেছে। ঠিক আছে, বলছে। হ্যাঁ, মনে তো এবার দেখো আসে যে তখন এখানে তর্করত্ন বলছে তুই যে এইবার যে খড়টা পেলি তাকে তুই বেঁচে খেলি, এটা বলা হচ্ছে। ঠিক আছে, বলছে যে তাহলে তুই এটা কি করলি। তো এই নিষ্ঠুর কিন্তু তখন এই সঙ্গে বলছে তর্করত্ন যে তুই যে খড়টা পেলি তা তুই বেঁচে খেলি, এতটা তুই কোষাই। এই যে কোষাই যে কথাটা, এই কোষাইটা কিন্তু কিনা তার খারাপ লাগছে, কার না, গফুরের। মনে রাখবে, ঠিক আছে। এবং এই অভিযোগে কিন্তু গফুর কি করছে না, তার বাক রোধ হয়ে যাচ্ছে, কারণ সে জানে যে সে এক আঠিও কিন্তু ফেলে রাখতে পারেনি, কার জন্য না, এই মহেশের জন্য, তার সন্তানের জন্য। ঠিক আছে, তো কিছুক্ষণ সে চুপচাপ থাকছে, তারপরে সে কিন্তু দেখছে যে তার কেন্দ্রে তার পায়ে পড়ছে, পায়ে পড়ে বলছে যে বাবু মশাই আপনি হাকিম, ঠিক আছে, হাকিম তুমি, তোমার যে রাজ্য ছেড়ে আমি কিন্তু কিনা
যেতে পারবো না, এরকম বলা হচ্ছে। ঠিক আছে, তো এরকম কিন্তু অনুনয় বিনয় করে সে বলছে যে আমাকে তুমি পণ 10 খড় ধার দাও। তাহলে এইখানে এটা দাগ দাও ভালো করে, পণ 10, এটা কিন্তু পরীক্ষায় কিন্তু পণ 8 করে দেবে। ঠিক আছে, এইভাবে তোমার কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, তাহলে পণ 10 বিচুলি না হয় দাও আমাকে। কাকে বলছে? তর্করত্নাকে। কে? নাই গফুর। ঠিক আছে, ভালো করে দাগ দেবে। তো চালে খড় নেই, ঠিক আছে, একখানে ঘর রয়েছে এবং এরা বাপ মেয়ে থাকে এখানে। ঠিক আছে, তাও কিন্তু বলছে যে আমরা কিন্তু তাল পাতা দিয়ে না হয় কোনো রকমে কাটিয়ে দেবো, কিন্তু আমার এই সন্তান মহেশ যেন না খেতে পেয়ে না মরে যায়, এটা কিন্তু সে চাইছে আর কি। ঠিক আছে, কেন গফুর চাইছে। বোঝা গেছে জায়গাটা? কোনো প্রশ্ন, কোনো প্রবলেম আছে এখান থেকে? কোনো প্রশ্ন আছে, কোনো প্রবলেম আছে এখান থেকে এই পর্যন্ত? কোন প্রবলেম আছে? না স্যার। চলো এবার দেখো, যখন বলছে আমার মহেশ মরে যাবে, তখন কিন্তু এই তর্করত্নার কিন্তু এবার টনক নড়েছে। এতক্ষণ বলছিল যে খুব মানে বলদ প্রীতি হচ্ছিল, যে গরু প্রেম দেখা যাচ্ছিল, তাই তো, যে গরুটা বেঁধে রেখেছে, খাবার দেয়নি। কিন্তু এখন আবার দেখো, যখন বলছে যে মহেশ নাম রেখে, তখন বলছে যে আবার ভালোবেসে সাধ করে আবার মহেশ নাম রাখা হয়েছে। ঠিক আছে, মানে এরা সমাজে সেই রকম মানুষ যাদের কিন্তু কিছু দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। ঠিক আছে, তাহলে এরা সেই রকম শ্রেণীর মানুষ যাদের গরিবের যে কোনো জিনিসে কিন্তু এদের অসহ্যের একটা কিন্তু সীমা অতিক্রম করে যায়। ঠিক আছে, তো সেই রকম একটা এরা কিন্তু ব্যক্তি তর্করত্ন। হ্যাঁ, তো তখন যে হেসে বাঁচিনে মাস দুয়ের খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন, কিন্তু বেবাকি খড় সব কিন্তু তিনি কিন্তু রেখে দিয়েছেন। কে? না জমিদার। সে বলছে কে? না এখানে গফুর বলছে, কাকে? না তর্করত্ন। ঠিক আছে, যে হাকিম রয়েছে, মানে জমিদার রয়েছে, সে কিন্তু কি করেছে না মাস 2 কিন্তু খোরাকের জন্য ধান দিয়েছে, বাকি খড় সে কিন্তু সব নিয়ে নিয়েছে, কারণ কিনা তার বাকি ছিল, তাই তো, আগে বাকি ছিল বলা হচ্ছে। এবার দেখো আসছে যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন, ভালো করে স্টার মার্ক করে রাখবে। আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস, দিবি নে? এটা কিন্তু পরীক্ষা আসবে, শিওর আসবে। এটি কে কাকে বলেছে এরকম প্রশ্ন আসবে। ঠিক আছে, তাহলে আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস, দিবি না? এটা কিন্তু তর্করত্ন বলছে কাকে? না গফুরকে। ঠিক আছে, কেন না এখানে আমি বললাম যে তর্করত্ন কি শ্রেণীর মানুষ, যে সে হচ্ছে চাল কলা প্রত্যাশী মানুষ। সে কখনো জমিদারের বিপক্ষে হয়ে বলবে না, কারণ তাহলে কিন্তু তার কিন্তু চাল কলার যে আশা ছিল, সেই আশা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে গফুরের কিন্তু পক্ষে হয়ে কিন্তু কখনোই কিন্তু তর্করত্ন বলবে না, কারণ সে চাইছে যে যদি আমি তার বিরুদ্ধে বলি তাহলে কিন্তু আমি জমিদারের কিন্তু প্রীতিভাজন হব, তো সে কিন্তু তখন আমাকে চাল কলা মাত্রা বাড়াবে হয়তো। কিন্তু আমি যে গফুরের হয়ে বল, তাহলে কিন্তু কিনা আমার দুঃখ আছে। ঠিক আছে, তাহলে সেই কিন্তু এখানে সেরকম ভাবে বলবে। ঠিক আছে, তো বলছে দেখো যে জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি রে? তোরা তো রাম রাজ্যে বাস করিস, ছোট লোক কিনা তাই কিন্তু জমিদারের নিন্দা করিস। এই যে বললাম আমি, ছোট লোক কিনা তাই জমিদারের নিন্দা করিস। ভাবো, মানে এখানেই বলছে যে এখানেই সে কিন্তু পক্ষ নিয়ে নিচ্ছে, কার? না জমিদারের পক্ষে। ঠিক আছে, তাহলে এখানে তর্করত্ন পুরোপুরি স্ট্যান্ড দেখিয়ে দিল যে আমি কিন্তু জমিদারের পক্ষে। ঠিক আছে, এতক্ষণ কিন্তু সে কিন্তু কিছু দেখায়নি, এখানে কিন্তু পরিষ্কার করে দিল যে আমি কিন্তু তার পক্ষে। ঠিক আছে, তো তখন যদি নিন্দা করব কি করে? আমরা তার রাজ্যে বাস করি, নিন্দা করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু বিঘে 4 আমার জমি। তাহলে এখানে মনে রাখবে যে গফুরের জমি আছে না মাত্র বিঘে 4 জমি। ঠিক আছে, এবং সে ভাগে চাষ করে, তাহলে 4 বিঘে জমি সে কিন্তু ভাগে চাষ করে, এটা কিন্তু আন্ডারলাইন করে রাখবে। তারপরে কিন্তু উপর 2 সন কিন্তু কি হয়েছে না আজন্মা। ঠিক আছে, তাহলে মাঠের ধান কিন্তু মাঠেই কিন্তু মরে গেছে, তাই তার কিন্তু একটা মানে একটা অসহায় অবস্থা দেখা দিয়েছে, কার? না গফুরে। এবং এই বাপ বিটিতে মেলে কিন্তু দুবেলা তার কিন্তু ভালোভাবে অন্ন সংস্থান হয় না, পেট ভরে না। ঠিক আছে, এটা বলা হচ্ছে। এবং ওদের যে ঘর রয়েছে, সেই ঘর চালাতে কিন্তু খড়ও নেই, খড় কিন্তু পচে গেছে, নষ্ট হয়ে গেছে, চালা দিয়ে জল পড়ে।
এই সব ব্যাপারগুলো সে কিন্তু বলছে কাকে না, এই তর্করত্নাকে বলছে। এবং লাস্টে সে কিন্তু অনুনয় করে বলছে যে আমার যা হচ্ছে হোক, আমার মেয়ের যা হচ্ছে হোক, আমার না খাই মরছে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি আমাকে দয়া করে কিছু খড় আমাকে দাও যাতে আমার মহেশটা বাঁচে। তার কিন্তু পাঞ্জরগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, তাহলে যাতে সে বাঁচে তার জন্য কিছু কাহন আমাকে খড় দাও। তাহলে কত কাহন, দেখো কত কাহন চাইছে। তাহলে প্রথমে কত বললাম যে, বলো কত বললাম, প্রথমে কত বললাম বলো, প্রথমে কথা বললাম, পরীক্ষা আসবে এগুলো, পন 10 বিচুলি, তাই তো? এটা কিন্তু ভালো করে দেখে, পন 10 বলছে প্রথমে, এবার দেখো বলছে দেখো কত। তাহলে কাহন 2 ধার দাও। তাহলে প্রথমে কিন্তু পন 10 বিচুলি চেয়েছিল, পরে কিন্তু কাহন 2 কি না খড় চাইছে, ঠিক আছে? তাহলে এইগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, নাহলে কিন্তু গুলিয়ে ফেললে কিন্তু মুশকিল হয়ে যাবে। তাহলে কি, এই কাহন 2 খড় সে কিন্তু তার গরুটাকে 2 দিন ধরে পেট পুরে খাওয়াবে, কাকে না মহেশকে, গফুর। এবং বলতে বলতে সে ধপ করে তার পায়ের কাছে এসে পড়ছে। তখন সে বলছে যে দূর সরে দাঁড়া, কারণ সে ব্রাহ্মণ আর এ হচ্ছে না মুসলিম, তাই তো? এটা কিন্তু সমস্যা এখানে। তো তুমি আমার জাত খাওয়াবি কি, এটা কিন্তু বলা হচ্ছে না। তো তখন না আমি দূরেই আছি, তুমি আমাকে ধার দাও কোনো রকমে। সে অনুনয় বিনয় করে বলছে কিনা কাহন 2 খড় ধার দেওয়ার জন্য। তো এখানে মনে রাখবে যে এই তর্করত্নে আবার 4-4টা গাদা আছে, ভালো করে বোঝো। এই তর্করত্নে 4-4টা গাদা আছে, মানে খড়ের গাদা আছে, 4টা কিন্তু খড়ের গাদা সে কিন্তু করে রেখেছে। তবুও কিন্তু 2 কাহন খড় সে কিন্তু দিতে চাইছে না। কিন্তু প্রথমে সে কিন্তু এই বলদের প্রতি কিন্তু প্রেম দেখাচ্ছিল, কিন্তু এখন যখন দেখছে যে তার কিন্তু উপায় নেই, তখন কিন্তু কিনা সে 2 কাহন খড়ও কিন্তু মানে ধার দিতে পাইছে না, ধার দিতে চাইছে না আর কি, বা পাচ্ছে না। কেননা এই গফুর কি করে শোধ দিবে, ঠিক আছে? কারণ এখন সে 2 কাহনও দিচ্ছে না, কারণ না গফুর কি করে শোধ দেবে, তো কিছুই নেই, ও কি করে মেটাবে, শোধ কি করে দেবে, তাই তো? তাই বলছে যে তুই কি করে শুধাবি কি করে, বা শুধবি কি করে, ঠিক আছে? হ্যাঁ সুজন বলো, কিছু বলছো? স্যার গাদা মানে কি? গাদা মানে যেখানে খড় রাখা হয়, ঠিক আছে, সেই উঁচু করে রাখা হয় না, ওটা গাদা বলা, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন আছে কারো আর? চলো, তো তখন যেমন করে পারি আমি শুধবো বা এই ধারটা কিন্তু আমি শোধ করে দেবো। কি বলছে না, গফুর বলছে কাকে না, তর্করত্নাকে বলছে। কোনো প্রবলেম হচ্ছে কি নেটওয়ার্কের? সঞ্জয় কোনো প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, আমার এখানে নেটওয়ার্ক খুব প্রবলেম করছে, ওই জন্য বারবার কেটে যাচ্ছে। ঠিক আছে চলো, এবার দেখো আসছি যে ওই যে যেমন করে পারি আমি শুধবো, তুমি কিন্তু আমাকে 2 কাহন খড় ধার দাও, ঠিক আছে? তো এবার বলছে যে তুই যে নিবি ফাঁকি দেবি না, তার কি মানে আছে? তো তো কিছুই নেই, ঠিক আছে? তাহলে তুই যে নিবি ফাঁকি দিবি না, তার কি মানে আছে? তো যাই ছাড়, ফালতু সময় নষ্ট করিন না, ঠিক আছে? ঘরে যাই, বেলা বয়ে যাচ্ছে। তাহলে এখানে ক্লিয়ারলি সে কিন্তু 2 কাহনও দেবে না, কারণ এখানে গফুরে কোনো সম্বল নেই তার শোধ করার মতো, ঠিক আছে? তাহলে এখানে বললাম যে সময়টা লেনদেন বা বিনিময়ে চলে, ঠিক আছে? দেব আর নেব, ঠিক আছে? দেবে আর নেবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে, ঠিক আছে? দেওয়া নেওয়া কিন্তু বিনিময় থাকলে কিন্তু তা কিন্তু ঠিক থাকবে। যেখানে দেওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে তা কিন্তু কিনা কখনো চলবে না। তাহলে কিনা এখানে কিনা গফুর কি চাইছে যে নেবে, কিন্তু দেওয়ার তার কিন্তু সামর্থ্য নেই, মানে দেওয়ার রাস্তা কিন্তু কিনা বন্ধ হয়ে যাচ্ছে। তাই কিন্তু তার কিন্তু কিনা এই সম্পর্কটা কিন্তু তার কিন্তু হচ্ছে না ঠিকঠাক ভাবে, ঠিক আছে? মনে রাখবে। তাহলে বলছে যে এবার দেখো যখন সে বেরিয়ে যাবে তর্করত্ন, তখন তার হাতে কি রয়েছে, চাল কলা রয়েছে। আমি বললাম সে কিন্তু ওই যে পুজো করে আসছিল, ঠিক আছে? এবার সেই মহেশ করেছে তার সিং নিয়ে ওর দিকে কিন্তু একটু এগিয়ে গেছে। তখন বলছে যে যার সিং এখনই গুতিয়ে দেবে আর কি, এরকম বলা হচ্ছে। হ্যাঁ, তো তখন বলছে যে তুই একটু সরিয়ে বাঁধ, না যার সিং দেখবি কোন দিন কাকে কিন্তু খুন করে দিয়েছে। কে বলছে না, তর্করত্ন বলছে কাকে না, গফুরকে, ঠিক আছে? বুঝলি, তখন যে না তার জন্য নয়, আপনার হাতে চাল করা আছে তো তাই কিন্তু গন্ধ পেয়েছে বলছে। তখন বলছে যে খড় দুটো দেখো, এখানে বুঝবে এটা
তাহলে খড় জুটে না কিন্তু কি না চাল কলা খাওয়ার কিন্তু আশা। তাহলে দেখো এখানে বোঝো এই লোকগুলো এরকমই, ঠিক আছে, দেবে না কিন্তু কিনা কথা শোনাবে, ঠিক আছে। তো খড় খেতে পায় না কিন্তু কিনা চাল কলা খাওয়ার আশা করছে, কে নাই মহেশ, এ বলা হচ্ছে। হ্যাঁ, তো তখন যে নে নে সরিয়ে বাঁধ, কিন্তু আমার সময় বা বেলা বয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবারে দেখো সে হন হন করে চলে যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। বলো এখানে কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? ক্লাস কেমন লাগছে? ঠিক আছে, ভালো লাগছে ক্লাস? হ্যাঁ স্যার। তাহলে বোঝা যাচ্ছে তো কি আমরা বললাম কি, যে এখানে এই পরীক্ষাগুলো এসএলএসটি বলো, পিএসসি বলো, নেট বলো, সেট বলো, এগুলো কিন্তু না বিষয়বস্তু গুরুত্বপূর্ণ নয়। এখানে বিষয়বস্তু বা তার সঙ্গে প্রাসঙ্গিক তথ্য হলে বলে দেবো যে মহেশের সঙ্গে কোন গল্পের সম্পর্ক আছে, ঠিক আছে, তার বিশ্লেষণ করে দেবো, ঠিক আছে, তা কিন্তু এখানে ইম্পর্টেন্ট নয়। একাধিক কোচিং তাই করে। এখানে প্রতিটা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোই কিন্তু এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওইগুলো ধরে কিন্তু প্রশ্ন হবে এখানে, ঠিক আছে। তোমার সবসময় কিন্তু সেইগুলোকে দেখে কিন্তু পড়ার চেষ্টা করবে। ওই কোন কোচিং কি বললো তা কিন্তু কখনোই যাবে না, ঠিক আছে। আর যারা ওই কোচিংয়ে পড়ে পায় না, ওরা কিন্তু ক্লাসের জন্য পায় না, ওরা নিজেরা পড়ে, ঠিক আছে। আমি জানি সব কিছু, ঠিক আছে, আমি তোমার বলছি যে ওরা কিন্তু নিজেরা পড়ে খুঁটে খুঁটে, তাই কিন্তু পায়। ওই বিষয়বস্তু আলোচনা করলে কিন্তু এই নেট সেট বা এই পরীক্ষাগুলো হবে না এসএলএসটি, ঠিক আছে। বোঝা গেছে কি বললাম আমি? তোমাকে এই তথ্যগুলোকে ভালো করে জোর দিয়ে পড়তে হবে, ঠিক আছে। চলো আসছি এবার। তো এবার দেখো যে তখন যখন সে চলে যাচ্ছে তর্ক তখন হচ্ছে মহেশ তুই আমার ছেলে, না দে না দেবে। তো তখন বলছে যে তুই আমাদের 8 সন, এটা ভালো দাগ দেবে, তুই আমাদের 8 সন প্রতিপালন করে আসছিস, এখন বৃদ্ধ হয়েছিস, ঠিক আছে, তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারিনি না, কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। তাহলে দেখো এখানে মনে রাখবে যে এখান থেকে কিন্তু কিনা তার এই যে অন্তরঙ্গতা দেখা যাচ্ছে, কার না এই মহেশের সঙ্গে, কার না এই গফুরের, ঠিক আছে। তাহলে গফুর কেন বললাম, আমি বললাম আবার যে এই সমাজ যে মানুষ দু প্রকার বা পশু দু প্রকার ভাবে দেখা হয়। এক হচ্ছে না ফলবন্ত বৃক্ষের মতো কতটা ফল দিল তা দেখে, আর এক হচ্ছে গাভীর মতো যে কত দুধ দেবে তা কিন্তু মেপে, ঠিক আছে। তাহলে এখানে এই গফুরকে 8 সন কিন্তু কিনা এই মহেশ কিনা তার সেবা করে এসেছে, তার কিন্তু অন্য সংস্থানের কিন্তু সাহায্য করে এসেছে, তাই কিন্তু তার কিন্তু আজকে সে সন্তান হয়ে গেছে, ঠিক আছে। না হলে কিন্তু সে সন্তান হতে পারতো না, তাই তো, কারণ এই সম্পর্কটা কিন্তু দেওয়া নেওয়ার সম্পর্ক, তাই তো, মনে রাখবে। তাহলে এবার তোকে আসছি। তো বলছে যে জমিদার তোর মুখের খাবার কেড়ে নিয়ে, ঠিক আছে, ঠিক আছে। তো শ্মশান ধারে কিন্তু কিনা যে গোচরটুকু ছিল তাও কিন্তু কিনা পয়সার জন্য সে কিন্তু লোভে জমা বিলি করে দিয়েছে। তাহলে এখানে মনে রাখবে যে গফুরের ওই শ্মশানের ধারে কিন্তু কিনা একটা জমা একটা গোচর ছিল, গোচর মানে যেখানে গো চড়ানো হয়, গোচর মানে এটা তাই হয়, ঠিক আছে। তাহলে গোচরটুকু মানে হচ্ছে যেখানে গরু চড়ানোর জন্য জায়গা ছিল আর কি, সেরকম জায়গাটা কিন্তু সে বিক্রি করে দিয়েছে, কাকে না অন্য কোনো ব্যক্তি বা জমিদারকে, কি না তার জমা বিলির জন্য, ঠিক আছে। তার কিন্তু বাকি ছিল টাকা, তার জন্য সে বিক্রি করে দিয়েছে, ঠিক আছে। তো এই 2 বছর তোকে কেমন করে বাঁচিয়ে রাখবো, এটা কিন্তু তার কিন্তু চিন্তা, যে 2 বছর খরা হচ্ছে, সেই খরা 2 বছর কিন্তু আমি ওকে কি করে টিকিয়ে রাখবো, কাকে না মহেশকে, ঠিক আছে। আবার ছেড়ে দিলে কি হবে না, সে কিন্তু অন্যের গাদা ফেরে খাবে, ঠিক আছে। আবার তোকে নিয়ে কিন্তু সমস্যা, এটা কে বলছে না গফুর বলছে, কাকে না মহেশকে, যে তোকে নিয়ে আমার সমস্যা, না হলে তুই কিনা কোলা গাছে কারো মুখ দিবি, ঠিক আছে। তো এর কিন্তু এভাবে বলা হচ্ছে। আর এই মহেশের আবার গায়ে জোরও নেই যে সে কিন্তু কিনা কোনো জায়গায় তাকে লাগিয়ে দেওয়া যাবে এবং তার দ্বারা কিন্তু তার একটা অন্যের সংস্থান হয়ে যাবে, ঠিক আছে, তাও নেই, ঠিক আছে। তো এবার লোকে ওকে পরামর্শ দিচ্ছে যে এই মহেশকে তুমি কিন্তু গোহাটায় বিক্রি করে দাও, কারণ তার আর কিন্তু গায়ে ক্ষমতা নেই। কিন্তু বললাম এখানে সম্পর্কটা কিন্তু কিনা ছেলে আর পিতার, এখানে গফুর কিন্তু মহেশের পিতা হয়ে গেছে, ঠিক আছে। সে আর কিন্তু সেই পশু নয়, সে আর কিন্তু কিনা সেই বলদ বা কিন্তু কিনা ওই ষাঁড় নয়, ঠিক আছে, মনে রাখবে।
তো এই কথাটা তাই কিন্তু মনে উচ্চারণ করে কিন্তু আবার তার চোখে কিনা দুফোঁটা কিন্তু জল বেয়ে আসছে বা টপ টপ করে জল পড়ছে, কার না গফুরে। কারণ তার বন্ডিংটা বললাম যে সন্তান এবং পিতার মতন হয়ে গেছে, সে কিন্তু এখন পশু নয় আর, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে যে ভাঙা ঘরের পিছন থেকে সে কিন্তু কিনা খড় কিছু টেনে বার করে আনছে, যেহেতু হলো পচা খড় তাও কিন্তু বার করে আনছে, এবং সে কিন্তু তা মহেশকে মুখের সামনে দিয়ে বলছে তুই এটা খেয়ে নে তাড়াতাড়ি, কারণ আমি না বেরিয়ে এলে কিন্তু তা কিন্তু মুশকিল হয়ে যাবে। কেন হবে না, একেই তো খড়ের চাল নেই, জল পড়ছে, আবার সে যদি চাল ফেলে খড় দেয় তাহলে কিন্তু আমি না কিন্তু গন্ডগোল করবে কার সঙ্গে, তার বাবার সঙ্গে, ঠিক আছে, বা ঝগড়া করবে যে তুমি কিন্তু মহেশকে চাল ফেলে খড় দিয়েছো, ঠিক আছে। তো বললাম যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ঠিক তেমনি যখন ওই মহেশকে চাল ফেরে খড় দিয়েছে ওই গফুর, তখন কিন্তু আমিনা ঠিকঠাক বেরিয়ে এসছে। বলছি বাবা তুমি কি ওই চাল ফেরে খড় দিয়েছো মহেশকে? তো তখন বলছি যে একেই তো চালে খড় নেই, তুমি আবার ওকে খড় দিচ্ছ হবে? বলছে না মা, বলছে খড় ওইভাবে দিইনি, মানে ওটা কিন্তু কিনা সে ঢাকানোর চেষ্টা করছে যে আমি চাল ফেরে খড় এখন দিইনি, পড়েছিল তা কিন্তু কুড়িয়ে এনে দিয়েছি আমি, ঠিক আছে, এরকম বলার চেষ্টা করছে, ঠিক আছে, ঠিক আছে। তো এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? না স্যার নেই। তার মানে আমি বলছি যে আমি যে ভিতর থেকে শুনতে পেলাম বাবা তুমি চাল ফেরে খড় কিন্তু নিয়ে এলে, বলছে যে তুই কি শুনেছিস, ঠিক আছে। কিন্তু এরকম ভাবে কিন্তু তাকে কিন্তু ইগনোর করা হচ্ছে, কাকে না, এ আমিনাকে। তো তখন আমিনা জানে যে মহেশকে তার বাবা চাল ফেরেই কিন্তু খড় দিয়েছে। তা বলছে যে বাবা দেয়ালটা যে পড়ে যাবে, এটা কিন্তু আমিনা বলছে কাকে না, এই গফুরকে বলছে, ঠিক আছে। তো তখন এই কথাটা সে ঘুরিয়ে বলছে যে যে আমার খুব খিদে পেয়েছে, তুই আমার কিছু কিছু খেতে দে। গফুর বলছে যে আমার খুব খিদে পেয়েছে, তুই আমার কিছু খেতে দে, ঠিক আছে। তাহলে যে তুমি তাহলে হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত রান্না করে তুমি খেবে, মানে তুমি কিন্তু খাবে এসো, ঠিক আছে। তাহলে এখানে আমিনা ভাত রান্না করেছে এবং তা খাওয়ার জন্য তাকে বলছে, ঠিক আছে। কে কাকে না, গফুরকে বলছে। হ্যাঁ, এবার দেখো ভাত রান্না করেছে কিন্তু ভাতে মার নেই আবার। কেন না, এতটাই ওদের অনটন যে মারটা যাতে ফেলা না যায় তার জন্য কিন্তু সে কিন্তু মারটাকে কিন্তু পুরোটাই কিন্তু ওখানে শুষে নিয়েছে আর কি, বা ওইরকম কিন্তু রান্নাটা করেছে আর কি, ঠিক আছে। মার আর ভাত কিন্তু একসঙ্গে করে দিয়েছে, এতটা কিন্তু অনাহার, এতটা কিন্তু অবস্থা খারাপ এদের, ঠিক আছে। তো এবার দেখো বলছি যে তাহলে ফ্যানটুকু আমাকে দে, আমি কিন্তু মহেশকে খাইয়ে আসি। তো ফ্যান কোথা থেকে পাবে, ফ্যান তো নেই, ও তো ভাত আর কিন্তু মার কিন্তু এক করে দিয়েছে, ঠিক আছে। কারণ কি না, যাতে এই অভাবের দিনে মারটুকু যেন ফেলা না যায় বা ফেলা কিন্তু না যায়, তার জন্য কিন্তু আমিনা এই বুদ্ধিটা করেছে যে মার ভাত কিন্তু এক করে সে কিন্তু শুকনো শুকনো করে দিয়েছে একবার, ঠিক আছে। তাহলে কোথায় পাবে মার, ঠিক আছে, মার তো নেই। তো ওটা হচ্ছে ফ্যান যে নেই বাবা, তো হাইতেই মরে গেছে, দেখো এটা বলছে সে। তো এবার দেখো দেখা যাচ্ছে যে এই গফুর বলছে যে আমার তো জ্বর হয়েছে, আমার কিন্তু খাবার কিন্তু রুচি নেই, তাহলে তুই কিন্তু আমার ভাতটা মহেশকে দে, তুই আমাকে রাত্রে কিন্তু আবার ভাত চড়িয়ে দিবি, ঠিক আছে, মনে রাখবে এটা। তো এখানে এই গফুর একটা পিতল থালায় খেত, এটা কিন্তু লাস্টে কিন্তু বিক্রি করা হবে বা বিক্রি করে দেওয়া হবে, আমি আসছি পরে। হ্যাঁ, তো আমি না সেই পিতলের থালায় কিন্তু ভাত নিয়ে আসছি, ঠিক আছে, আর শাকান্ন মানে শাক নিয়ে আসছে, সাজিয়ে নিয়ে আসছে, এবং একখানি মাটির কিন্তু সানকিতে কিন্তু ভাত কিন্তু বাড়িয়ে নিয়েছে, ঠিক আছে। এবার দেখো সেই গফুর তখন যখন সে আমিনা আনছে খাবারটা, তখন বলছে যে আমার খুব শীত করছে মা, তাহলে আমি আর এখন ভাত খাবো না। কিন্তু শীত করেনি, তার কিন্তু গায়ে জ্বর নেই এখন, সে কিন্তু চাইছে যে তার মহেশ যেন খেতে পায়, ঠিক আছে। মানে দেখো বললাম যে সন্তান আর পিতার যে সম্পর্কটা দেখো কি, সে অভুক্ত রয়েছে, মানে এই গফুর কিন্তু অভুক্ত থেকে কিন্তু কিনা তার সন্তান কিন্তু মহেশকে খাওয়াবে বা খাওয়াচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু বলছে যে তাহলে আমার কিন্তু শীত লাগছে বা আমার শীত করছে, গায়ে জ্বর হয়েছে, আমি কিন্তু এখন খাবো না, তুই আমার খাবারটা মহেশকে দিয়ে দে, আমার জন্য কিন্তু রাত্রেবেলা তুই আমাকে চড়িয়ে দিবি একটু ভাত বা দুটি ভাত আমার জন্য চড়িয়ে দিবি রাত্রেবেলা, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এটা কিন্তু শেষ হচ্ছে। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? নেই স্যার।
এখানে একটা প্রশ্ন আসবে, ভালো ডাক দিয়ে রাখো, এটা কিন্তু পরীক্ষা আসবে, যে পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হয়ে গেল, এটা কিন্তু ভালো করে স্টার মার্ক করে রাখো। তাহলে এখানে কি প্রশ্ন আসবে ভালো বোঝো, যে পিতা ও কন্যার মাঝখানে এই যে একটু ছলনার অভিনয় হয়ে গেল, এই অভিনয়টা কি ছিল? আর লিখে নাও, প্রশ্ন লিখে নাও এটা। পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হয়ে গেল, এই অভিনয়টা কি ছিল? কি ছিল বলো, তোমরা বলো দেখি, কি ছিল অভিনয়টা? কি ছিল বলো অভিনয়টা? আমি তো বললাম, বলো অভিনয়টা কি ছিল বলো। এখানে অভিনয়টা ছিল না, গফুরের জ্বর তখন আসেনি বা তার শীত করেনি, সে কিন্তু তাও কিন্তু কি না ওই আমিনাকে বোঝানোর জন্য বলছিল যে তুই আমার খাবারটা কিন্তু মহেশকে দে, আমার শীত করছে, আমার কিন্তু গায়ে জ্বর আছে। তাহলে এখানে গফুরের গায়ে জ্বর নেই, তার কিন্তু শীত লাগেনি, তাও সে কিন্তু আমিনাকে বলছে যে তুই আমার খাবারটা মহেশকে দিয়ে দে, কারণ যাতে মহেশ খেতে পায়, এবং আমার কিন্তু জ্বর হয়েছে, আমার শীত লাগছে। এটা কিন্তু অভিনয়, ঠিক আছে না? দুজনে কিন্তু মিথ্যা অভিনয় করছে, তাই তো? ভালো মনে রাখি, পরীক্ষা আসবে কিন্তু। হ্যাঁ, তো চলো, এখানে কারো কোনো প্রশ্ন নেই? কারো কোনো প্রশ্ন নেই? কারো কোনো প্রশ্ন নেই এখান থেকে? কারো কোনো প্রশ্ন নেই এখান থেকে? যাই হোক, চলো তাহলে, খুব ভালো বুঝিয়েছি আশা করি। আমি যা হোক আমি ভালো পড়াতে পারি না, তাই তো? আমি কিন্তু পারি না ভালো পড়াতে, কিন্তু আমি চেষ্টা করি। যাই হোক, আমার মনে হচ্ছে যে কিছুটা পেরেছি হয়তো বোঝাতে তোমাদেরকে। চলো এবার কিন্তু দ্বিতীয় পরিচ্ছেদে আমরা আসছি। দেখো, দ্বিতীয় ওটা পাচ্ছি আমরা এখানে 5-7 দিন পরে একদিন এই পীড়িত গফুর কি হচ্ছে না, চিন্তিত মুখে দাওয়ায় বসে আছে। তাহলে এখানে দাগ দেবে যে 5-7 দিন পর। তাহলে প্রথম ঘটনা ঘটে যাওয়া 5-7 দিন পরে কিন্তু দ্বিতীয় ঘটনা আরম্ভ হচ্ছে। ভালো বোঝো, প্রথম পরিচ্ছেদের 5-7 দিন পরে কিন্তু দ্বিতীয় পরিচ্ছেদ আরম্ভ হচ্ছে। প্রশ্ন আসবে, ঠিক আছে? তো এবার দেখো, সে চিন্তিত মুখে কিন্তু দাওয়ায় বসে আছে। কেন না? তার মহেশকে কাল থেকে পাওয়া যাচ্ছে না, মহেশ কোথায় চলে গেছে, ঠিক আছে? তারও কিন্তু গায়ে শক্তি নেই যে সে কিন্তু খুঁজে আনবে তাকে, ঠিক আছে? কারণ সেও কিন্তু জ্বরে কিন্তু পীড়িত, তাই তো বলা হচ্ছে এখানে। তো আমিনা কিন্তু সকাল থেকে তাকে কিন্তু খুঁজছে, কিন্তু খুঁজে আর পাচ্ছে না। এবং লাস্টে শেষে কিন্তু যখন সে ফিরে আসছে ঘরে আমিনা, তখন বলছে, শুনেছো বাবা, মানিক ঘোষেরা মহেশকে কি করেছে না, খোয়ারে দিয়েছে। তাহলে প্রশ্ন আসবে যে কারা কিন্তু মহেশকে খোয়ারে দিয়েছিল? মানিক ঘোষ, ঠিক আছে? তাহলে এখানে লিখে নাও, এটা ভালো করে স্টার মার্ক করবে বা ভালো করে দাগ দিয়ে নাও, যে মানিক ঘোষেরা কিন্তু মহেশকে মানে খোয়ারে দিয়েছিল, তা কিন্তু কি নাম আমিনা খবরটা নিয়ে এসেছিল। মানিক ঘোষেরা মহেশকে খোয়ারে দিয়েছিল এবং সেই খবরটা কিন্তু আমিনা নিয়ে এসেছিল। হ্যাঁ, পরীক্ষা আসবে এটা। হ্যাঁ, তখন এটা কিন্তু কি না এই গফুর মানতে চায়নি যে দূর পাগলি, তুই হয়তো মিথ্যা বলছিস বা ভুল বলছিস, কারণ এই মানিক ঘোষ কিন্তু কিনা পরম গো ভক্ত যাকে বলা হয়, ঠিক আছে? তো তার পক্ষে কিন্তু কোনো গরুকে খোয়া দেওয়া কিন্তু কিনা সম্ভব না, সেটা মানতে পারছে না। আর তার সঙ্গে তার তো কোনো শত্রুতাও নেই যে সে কিন্তু খোয়া দেবে, তাই তো? তো তখন সে বলছে যে তার চাকর আমাকে বলল যে তোর বাপকে একবার বলগা যা যে দরিয়ারপুরে খোয়ারে খুঁজতে, কাকে না মহেশকে। তাহলে এখানে কিন্তু পরীক্ষা আসবে যে তোর বাপকে বলগা কোনখানে খুঁজতে বলছিল না, দরিয়ারপুরের খোয়ারে, দরিয়াপুরের খোয়ারে। এটা কিন্তু ভালো করে স্টার মার্ক করে রাখবে। তো এবার তাহলে বুঝতে পারছেন যে মহেশ কোনো কিছু করেছে, গফুর বুঝতে পারছেন মহেশ হয়তো কোনো কিছু করেছে। তখন গফুর বলছে যে মহেশ কি করেছিল রে, আমিনাকে বলছে ওদের বাগানে কিন্তু ঢুকে গাছপালা নষ্ট করে দিয়েছে। কাদের না, এই মানিক ঘোষের বাগানে, ঠিক আছে? বুঝা গেছে? তো এবার দেখো, এই যে মহেশকে তার কোনো প্রতিবেশী এত বড় শাস্তি দেবে তা কিন্তু সে কখনো কল্পনা করতে পারেনি গফুর, ঠিক আছে? বিশেষ করে মানিক ঘোষ, কারণ কি না বললাম আমি যে সে হচ্ছে গো ব্রাহ্মণ, মানে গরু ভক্তি বা গো প্রীতি তার কিন্তু রয়েছে, ঠিক আছে? গো ভক্তি তার কিন্তু রয়েছে। তো সে একটা এরকম কাজ বললাম যেখানে কিন্তু দেওয়া নেওয়ার সম্পর্ক, যতই গরু ভক্তি থাকেন না, যদি তার থেকে কোনো অনিষ্ট হয় সে কিন্তু কি না এই ভক্তি থেকে, সেই ভক্তি কিন্তু তার কিন্তু দূরে চলে যাবে। যারা এখন ভক্তি করছে না, গরু ভক্তি করছে বা গো ভক্তি করছে, আমি বলতে বাধ্য হচ্ছি,
যখনই ওই গরু ওদের ঘরে যখন কিছু খেয়ে নেবে বা কিছু করবে, অনিষ্ট করবে, তখন কিন্তু সেই কিন্তু তারা কিন্তু বিপক্ষে চলে যাবে। স্বভাব হচ্ছে মানুষের স্বভাব, ঠিক আছে? মানে যখন কোনো ব্যক্তি তার বিপক্ষে চলে কিছু করবে, তখন সে কিন্তু তার কিন্তু শত্রু হয়ে যাবে, তার আগে কিন্তু মিত্র, ঠিক আছে? মনে রাখবে। হ্যাঁ, তাহলে এখনো ঠিক তেমনি এই মানিক ঘোষ যতক্ষণ পর্যন্ত কি না এই মহেশ তার ঘরে ঢুকে কোনো খায়নি বা তার বাগানে কিছু নষ্ট করেনি আর কি, তখন কিন্তু সে কিন্তু গোভক্ত ছিল। আর এখন যখন মহেশ তার বাগানে ঢুকে তারা কিন্তু গাছে মুখ দিয়েছে, নষ্ট করে দিয়ে, তখন কিন্তু সে কিন্তু গোভক্ত আর নয়, ঠিক আছে? সে কিন্তু তখন তার কিন্তু বিপক্ষে হয়ে গেছে, ঠিক আছে? মনে রাখবে। এবার দেখো আসছি। তো এবার বেলা কিন্তু পড়ে এসেছে, বলছে যে বাবা তাহলে তুমি কি মহেশকে আনবে না? এটা আমি না বলছি, ঠিক আছে? কিন্তু এরা বলে দিয়েছে এই মানিক ঘোষরা যে 3 দিনের মধ্যে যদি পুলিশের লোক তাকে গোহাটায় বেচে ফেলবে, 3 দিনের মধ্যে কিন্তু খোঁজ করতে হবে, না খোঁজ করলে কিন্তু পুলিশ ওকে কিন্তু মহেশকে গোহাটায় বিক্রি করে দেবে। গোহাটা কি না, যেখানে গরুদের কিন্তু বিক্রি করা হয় কিনা জবাই করার জন্য, ঠিক আছে? মনে রাখবে। ঠিক আছে? তো দেখো এবার আছে যে রাত্রে অন্ধকারে লুকিয়ে কিন্তু এবার এই গফুর যাচ্ছে তার একটা পিতলের থালা নিয়ে, কার দোকান না বংশীর দোকানে, ভালো করে দাগ দেবে এটা, ঠিক আছে? এবং বলছে খুড়া একটা টাকা দিতে হবে, দিতে হবেই। দেখো ভালো বোঝো, একটা টাকা, একটা থালা কিন্তু 1 টাকার বিনিময়ে সে কিন্তু দিচ্ছে, ঠিক আছে? তো খুড়া একটা কিন্তু টাকা কিন্তু আমাকে লাগবেই বা দিতে হবেই। কেন না, মহেশকে ওরা কিন্তু বেঁধে রেখেছে, ওই টাকাটা দিয়ে কিন্তু মহেশকে সে কিন্তু ছাড়িয়ে আনবে। এবার এই বংশী জানে যে এই পিতল থালাটা কিন্তু খাঁটি, কারণ তা কিন্তু সে আগে 5 বার তার কাছে বন্ধ করে রেখেছে। ভালো দাগ দেবে এটা, 5 বার, ঠিক আছে? এটা কিন্তু দাগ দেবে। তা সে জানে এটা কিন্তু খাঁটি। দাদা একটু জলটা খেয়ে নেমে আসছে, জলটা খেয়ে নেমে আসছে, মানে আমার ঠান্ডা লেগেছে, গলা খুব ব্যথা করছে। হ্যাঁ, একটু দাঁড়াও, ওয়েট করে আমি আসছি। তাহলে বছর 2 মধ্যে এই থালাটা কিন্তু কিনা সে 5 বার বন্ধ করে রেখেছে, কার কাছে না এই বংশীর কাছে। তো সে জানে যে এটা কিন্তু খাঁটি কিন্তু জিনিস, তাই সে কিন্তু ওকে কোনো প্রশ্ন না করে 1 টাকা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তা পরের দিনে দেখা যাচ্ছে যে সেই মহেশ আবার সেই যথাস্থানে আছে। মানে বলতো কোনখানে বাঁধা আছে বলতো, এবার প্রশ্ন করতে পারে। তার বলছে পরের দিন মহেশ সেই যথাস্থানে কিন্তু রয়েছে। কোন স্থানে রয়েছে বলো, কি বলতে পারবে? আমি বললাম কোন গাছে বাঁধা আছে বলো, প্রথমে বললাম আমি কোন গাছ, বাবলা গাছ। বাবলা গাছ, বাহ খুব ভালো। চলো তাহলে সেই পরের দিন দেখা যাচ্ছে যে বাবলা গাছে বাঁধা আছে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু তা কিন্তু উল্লেখ নেই, ঠিক আছে? তো এবার সেই মহেশ কিন্তু কিনা দেখা যাচ্ছে যে ক্ষুধা তো চোখ নিয়ে সে চেয়ে আছে, তারটা কিন্তু বিবরণ একটা কিন্তু দৃশ্য এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? ভালো করে পড়বে। তো এবার একটা বুড়া গোছের মুসলমান এসে তাকে ভালো করে দেখছে, ঠিক আছে, যে তাকে নেওয়া যাবে কিনা। কাকে নয়, মহেশকে। কেন না, এই গফুর আগের দিনে বিরক্ত হয়ে হয়তো তাকে বায়না দিয়ে এসেছিল যে আমি মহেশকে বিক্রি করে দেবো, ঠিক আছে? তাহলে ওই জন্য কিন্তু সে এসে দেখতে। এবার সে ভালো করে দেখে বলছে যে 10 টাকা দিয়ে, বলছে যে তুমি 10 টাকা ভালো করে ঝেড়ে পুছে সে জড়ো হয়ে গেছিল, তো তা কিন্তু সোজা করে তাকে কিন্তু দিচ্ছে, কাকে না গফুরকে, যে 10 টাকা নাও, আমি আর কিন্তু এর থেকে কমাবো না, তোমার 10 টাকাই দিচ্ছি নাও, ঠিক আছে? তাহলে মনে রাখবে যে 10 টাকা দিয়েছিল কিনা ওই বুড়ো গোছের মুসলমান বা ওই বুড়ো গোছের ব্যক্তিটি, ঠিক আছে? কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে এই পর্যন্ত? না নেই। দেখো ভয় করো না, যদি কোনো প্রশ্ন থাকে বলবে, ঠিক আছে? কোনো প্রবলেম নেই, আমি বুঝিয়ে দেবো। যদি না বুঝতে পারো তো বলবে, হ্যাঁ, বুঝতে না পারলে বলবে, অবশ্যই আমি বলে দেবো, কোনো চাপের নেই, কোনো ভয়ের কিছু নেই, ঠিক আছে? খোলাখুলি বলবে, যা বলবে খোলাখুলি বলবে। চলো এবার দেখো, তাহলে এই বুড়ো গোছের মুসলমান ব্যক্তিটি তার কিন্তু চাদরের সেই ইয়ে থেকে 10 টাকাটা বার করে সোজা করে কিন্তু নিয়ে যাচ্ছে, কার কাছে না গফুরের কাছে নিয়ে যাচ্ছে। গফুর কিন্তু তখন 2 পায়ের কিন্তু মুখ রেখে সে কিন্তু বসে রয়েছে, ঠিক
ঠিক আছে, বুঝলে? তো এবার সে তার হাতে ওটা ধরিয়ে দিচ্ছে, কার হাতে না, গফুর হাত 10 টাকাটা গফুর তা নিয়ে নিচ্ছে। এবার যখন সে বুড়ো লোকটি ওই গোটা খুলতে গেছে বা মহেশকে খুলতে গেছে, তার দড়িতে হাত দিয়েছে, তখন কিন্তু বলছে যে আমি আমার সন্তানকে বিকবো না বা আমার এই মহেশকে বিকবো না, তোমরা এখান থেকে চলে দাও না, হ্যাঁ তোমরা এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু না আমি কি করবো না, জমিদারকে ডেকে তোমাদেরকে চপ্পল পেটা করবো। ঠিক আছে, তাহলে এখানে গফুর তখন চলে যাচ্ছে ঘরের ভিতরে এবং ঘর থেকে হুঙ্কার দিচ্ছে যে তোমরা যদি না এখান থেকে যাও তাহলে কিন্তু আমি তোমাদের কিনা জমিদার ডেকে জুতো পেটা করে তাড়াবো। ঠিক আছে, বলা হচ্ছে এটা। তো তখন তুমি যে আমার কাছে বায়না নিয়ে এলে কালকে, এটা বলছে বুড়ো ওই মুসলমান ব্যক্তিটি বলছে যে তুমি যে কালকে আমার কাছ থেকে বায়না নিয়ে এলে, তখন দাঁড়াও হ্যাঁ, তো তুমি আমার কাছ থেকে যে কালকে 2 টাকা বায়না নিয়ে এসেছিল, তাই তো? তো তুমি যে আমার কাছ থেকে কালকে 2 টাকা বায়না নিয়ে এলে, তুমি তোমার বায়না নিয়ে যাও। তাহলে তখন সে তার ওই বুক পকেট থেকে কিন্তু সে 2 টাকা কিন্তু বার করে ওকে ছুঁড়ে দিচ্ছে গফুর। হ্যাঁ, তো এটা কিন্তু বলা হচ্ছে। তো এইখানে কোনো প্রবলেম আছে কোনো? তাহলে মনে রাখবে, প্রশ্ন আসতে পারে গফুর 2 টাকা বায়না নিয়ে এসেছিল মহেশকে বিক্রি করার জন্য এবং মহেশের দাম হয়েছিল 10 টাকা মাত্র। ঠিক আছে, মনে রাখবে। আর যখন সেই দামে পোষায়নি তখন কিন্তু কি না সেই বুড়ো লোকটি বলছিল যে আরও সে 2 টাকা দেবে কাকে না, আমিনাকে জল খাওয়ার জন্য। ঠিক আছে, এটা কিন্তু বলা হচ্ছে। হ্যাঁ, এগুলো কিন্তু একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, কোনো প্রবলেম আছে এখান থেকে? কোনো প্রবলেম আছে? না স্যার। চলো, দাঁড়া একটু জল খাই। এবার দেখো, এই যে কথাটি বলেছে, যদি ওরা চলে না যায় তাহলে কিন্তু জমিদার ডেকে এনে কিন্তু ওরা কিন্তু দুটো চপ্পল পেটা করে কিন্তু ওদেরকে কিন্তু ঘরতাড়া করবে, তাই তো? তাহলে এখানে গফুর কিন্তু ঘরে গিয়ে বলেছিল কি না, যদি ওরা চলে না যায় সব যেমন সব ওটা কি বলবো যে হ্যাঁ, যেমন হয়তো তারা আসছে তারা কিন্তু যেন নিজের থেকে যেন চলে যায়, আর নিজের থেকে না গেলে কিন্তু কি করবে না, ওরা কিন্তু কিনা জমিদারকে ডেকে এনে চপ্পল পেটা করে ওদেরকে ঘরতাড়া করবে। তো এই কথাটা কিন্তু কিনা কোনো ব্যক্তি গিয়ে জমিদারকে বলে দিয়েছে। ঠিক আছে, জমিদার কিন্তু এবার পেয়াদা পাঠিয়েছে। ঠিক আছে, যে ও শালা এত বড় সাহস যে আমার নাম করে এরকম বলছে আর কি। ঠিক আছে, তাহলে ও কিন্তু পেয়াদা পাঠিয়েছে। তো পেয়াদা কিন্তু বলছে যে গফুরকে খুঁজছে, যে গফুর তুই কোথায়, গোফরা কোথায় আছে। ঠিক আছে, কেন না, যদি সে না যায় তাহলে জমিদার বলছে যে ওকে কিন্তু কি না চপ্পল মেরে নিয়ে যেতে বলেছে। ঠিক আছে, কেন না, কারণ আছে যে সে কিন্তু এরকম একটা বলেছে, বড় কথা বলেছে আর কি। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে এই হাঙ্গামা শুনে শিবু বাবু, এটা ভালো করে দেখবে, হ্যাঁ, তো সেই কিন্তু এখানে জমিদার মশাই, মনে রাখবে এটা। তো এখানে সেই গফুরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কার কাছে না, তার কাছে। এবং সে বলছে যে গোফরা তোকে আমি কি শাস্তি দেবো আমি খুঁজে পাচ্ছি না। কে বলছে না, শিবুবাবু। হ্যাঁ, মনে রাখবে, শিবুবাবু কিন্তু বলছে সে জমিদার এখানে, হ্যাঁ, যে গোফরা তোকে আমি কি শাস্তি দেবো তা কিন্তু খুঁজে পাচ্ছি না। কেন পাচ্ছি না, দেখো বলছে এখানে যে তুই কোথায় বাস করে জানিস? কেন, আমি বললাম আগে এটা কিন্তু হিন্দুদের গ্রাম, এখানে কিন্তু ব্রাহ্মণ হচ্ছে কিন্তু এখানে জমিদার, হিন্দু ব্রাহ্মণ, তাই তো? তাহলে এখানে কি না, এখানে তাই যেহেতু গফুর একটা অন্য সম্প্রদায়ের ব্যক্তি, তাই কিন্তু এখানে তার একটু শাসনটা বেশি হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো এবার দেখো পাচ্ছি এখানে, তখন এখানে গফুর বলছে যে হুজুর আমরা খেতে পাই না, না হলে তো আপনি যা কিন্তু জরিমানা করেন তাই তো দিয়ে দিতাম আর কি, বা দিতে পারতাম আর কি। তাহলে এখানে বলছে যে হুজুর আমরা খেতে পাই না বলে কিন্তু আমাদের এই অবস্থা, যদি আপনি যা জরিমানা করতেন আমি কিন্তু দিতাম, যদি কিন্তু আমার সম্পদ থাকতো বা আমি কিন্তু খেতে পেতাম বা আমার কিন্তু সেই সম্পদ যদি থাকতো। ঠিক আছে, এটা বলা হচ্ছে। তো এবার বলছে যে এমন কাজ আমি কখনো করব না। এই বয়সে কানমলা নিচ্ছে এবং কিনা
তার উঠোনে কিন্তু নাক্ষর দিচ্ছে এবং নাক্ষর দিয়ে সে কিন্তু চলে আসছে কে না গফুর মারা। তো এবার তাকে কিন্তু রেহাই দিচ্ছে কে না এই জমিদার, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে যে ওইখানে তর্করত্ন ছিল সেই চালকলা প্রত্যাশী ব্যক্তিটি, ঠিক আছে। আমি বললাম এই তর্করত্ন আবার এমন ধরিবার ব্যক্তি, সে বলছে যে তিনি গো শব্দের অর্থকে ব্যাখ্যা করে বলছে আবার, ঠিক আছে। আর কি বলছে না, সেই হিন্দুদের যে স্ত্রী সীমানা রয়েছে, সেই গ্রাম রয়েছে, গ্রামের কিন্তু কত দূর পর্যন্ত কিন্তু এই মুসলমান ব্যক্তিদেরকে থাকা কিন্তু যাবে না, তা সে কিন্তু ব্যক্ত করে বলছে। মানে কেমন একটা কিন্তু কিনা ধর্মীয় গণ্ডির মধ্যে রেখে দেওয়া হয়েছে, দেখো, ঠিক আছে। তাহলে এই ধর্মীয় গণ্ডি কিন্তু আমাদের এখনো আছে, ঠিক আছে। এই গণ্ডি থেকে না অতিক্রম করলে বা না বেরোলে কিন্তু আমাদের উন্নতি বা অগ্রগতি হবে না, ঠিক আছে। এই ধর্মীয় গণ্ডি থেকে আমাদের বেরোতে হবে, তবে কিন্তু আমাদের অগ্রগতি হবে, ঠিক আছে। তাহলে এবারে বলছে যে তারপরে এখান থেকে ফিরে আসছে ওই কে না গফুর, এবং সে প্রতিবেশী ঘর থেকে ফ্যান নিয়ে আসছে, ফ্যান নিয়ে এসে কিন্তু মহেশকে তাকে খাওয়াচ্ছে এবং তার সিঙ্গে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। তাহলে এইখানে তোমার কিন্তু হচ্ছে শেষ দ্বিতীয় পরিচ্ছেদটা। কোনো প্রশ্ন আছে এখানে কারো? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে কারো? কোনো প্রশ্ন আছে কারো এখান থেকে? কোনো প্রশ্ন আছে? চলো এবার দেখো আসি না তৃতীয় পরিচ্ছেদে আসছি। এখানে কি বলছে না, জ্যৈষ্ঠ শেষ হয়ে আসছে। তাহলে কি পেয়েছিলাম প্রথম পরিচ্ছেদে কিন্তু কিনা বৈশাখ শেষ হচ্ছে, এখানে জ্যৈষ্ঠ। ভালো করে বোঝো, এগুলো কিন্তু প্রশ্ন আসবে। কি করে প্রশ্ন না, প্রথম পরিচ্ছেদ বলে প্রথম পরিচ্ছেদে কিন্তু কিনা জ্যৈষ্ঠ শেষ হয়ে আসার সময় কিন্তু বর্ণনা করা হয়েছে, বা বলবে যে প্রথম পরিচ্ছেদে কিন্তু আরম্ভ হয়েছে জ্যৈষ্ঠ শেষে সময়, তাহলে তোমার কিন্তু তখন কিন্তু তা কিন্তু কিনা ঠিক হবে না। প্রশ্ন কেমন আসবে না, প্রথম পরিচ্ছেদে কোন মাসে কিন্তু শেষে কিন্তু উল্লেখ করে আরম্ভ হয়েছে, দেবে এরকম জ্যৈষ্ঠ বৈশাখ আষাঢ় শ্রাবণ, তাহলে এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলবে। তাহলে মনে রাখবে যে প্রথম পরিচ্ছেদটা কিন্তু আরম্ভ হচ্ছে কিন্তু বৈশাখের শেষে, আর তৃতীয়টা কিন্তু আরম্ভ হচ্ছে কিন্তু কিনা জ্যৈষ্ঠের শেষে কিন্তু আরম্ভ হচ্ছে। এটা কিন্তু গুলিয়ে ফেলো না, গুলিয়ে ফেললেই কিন্তু ভুল হবে, ঠিক আছে। এবার দেখো জ্যৈষ্ঠের যে শেষ, তাহলে কিন্তু তখন কিন্তু প্রখর কিন্তু রৌদ্র বা রোদ, ঠিক আছে। এবং এই শেষ বৈশাখে যেমন কিন্তু রোদ দেখা দিচ্ছে, সেরকম কিন্তু এখন ভীষণ রোদ রয়েছে বা রৌদ্র রয়েছে আর কি বলা হচ্ছে। তো এবার দেখো এই দ্বিপ্রহর বেলাতে তখন কিন্তু এই গফুর ওই খাটনা খেটে বা ওই কাজ করে ফিরে আসছে, ঠিক আছে। পরের দ্বারে কিন্তু সে জন্মজোর খাটে, ঠিক আছে। এবং তার কিন্তু এটা কিন্তু অভ্যাস নয়। তাহলে জন্মজুর খাটা কিন্তু তার কিন্তু অভ্যাস, চাষি, তাই তো, তার কিন্তু জন্মজোর তার কিন্তু ওই দিন মজুর খাটা তার কিন্তু অভ্যাস নয়, ঠিক আছে। সে হচ্ছে চাষি। তাহলে এবার দেখো মাত্র 3, 4, 5, দেখো মাত্র দিন 4, 5, এটা ভালো করে স্টার মার্ক করবে, হ্যাঁ। মাত্র দিন 4, 5 তার জ্বর কমেছে এবং কিন্তু দেহ যেমন দুর্বল ছিল তেমন কিন্তু শান্ত, ওরকমই কিন্তু রয়েছে, ঠিক আছে। এবার আমিনা দেখো ভাত হয়েছে রে আমিনাকে বলছে, কিন্তু ভাত আমিনা রান্না করতে পারেনি কারণ চাল নেই। বলছে যে তুই চাল নেই তো আগে কেন বলিস না। এখানে কিন্তু তাকে কিন্তু একটা গালি দিয়ে বলা হচ্ছে, কাকে না আমিনাকে, কে গফুর বলছে গালাগালি করে, হ্যাঁ। কারণ সে ক্ষুধার্ত অবস্থায় এসেছে, তাই তো, পেটে কিন্তু খিদে জ্বালা নিয়ে এসছে, খেটে খুঁটে এসছে, হ্যাঁ। তারপরে এসে দেখছে যে খাবার নেই। তো তখন ওকে কিন্তু বলছে যে তুই একটা গাল দেওয়া হচ্ছে, গালটা আমি বলছি না, ওটা বাদ দিচ্ছি আমি, যে তুই রান্না বান্না কিছু করবি না। বলছে যে চাল না থাকলে কি করে কিন্তু রান্না বান্না করবো, এটা বলা হচ্ছে। বলছে যে তুই একটা বড় একটা যদি একটা ধারি মেয়ে যদি দিনে 4-5 বার খায় ভাত, তাহলে কি করে রান্না কিন্তু চাল থাকবে আর কি, এটা বলা হচ্ছে। তো বাপ খাক না খাক কিন্তু মেয়ে কিনা 4-5 বার কিন্তু খাওয়া যায়, এটা বলা হচ্ছে। এটা কিন্তু ভালো করে দেখবে, হ্যাঁ। কিন্তু আমিনা দেখো কিন্তু মুখে কিন্তু কুলুপ দিয়ে আছে বা মুখে কিন্তু কুলুপ এটে আছে, কারণ সে জানে যে বাবা কিন্তু রাগে বলছে, কারণ সে কিন্তু ক্ষুধার্ত, ঠিক আছে, ঠিক আছে। তো যে তাহলে ভাত নিয়ে তো কি আমাকে একটু জল দে, এবার জলও নেই, কেননা আমিনা জল আনতে পারেনি আজকে। কেন পারেনি না, সমস্ত পুকুর জল শুকিয়ে গেছে, ঠিক আছে। একমাত্র কার পুকুর জল আছে না,
বলো কে পড়েছে ওটা? শিবচরণ বাবু, তাই তো? শিবচরণ বাবু। শিবচরণ বাবু, হ্যাঁ, শিবচরণ বাবুর কিন্তু খিড়কি পুকুরে একটা জল রয়েছে, কিন্তু তা কিন্তু সে কিন্তু নিতে দেয় না। সে কিন্তু ওরাই কিন্তু নেয় ওটা, অন্য কাউকে নিতে দেয় না। ঠিক আছে, বলা হচ্ছে এটা। তো এবার তাহলে এরা কিন্তু জল কিন্তু পাওয়া খুবই মুশকিল। কয়েকটা পুকুর জল রয়েছে, কিন্তু তা কিন্তু বালি খুঁড়ে বা মাটি খুঁড়ে কিন্তু সেই জলটাকে নিতে হয়। তো ওখানে কিন্তু প্রচুর লাইন। ঠিক আছে, তো যেহেতু এরা মুসলমান বা এরা কিন্তু অন্য সম্প্রদায়ভুক্ত, তাই কিন্তু এদের কিন্তু লাইনে দাঁড়িয়ে কিন্তু নিতে হয়, এবং ওদেরকে অনেকে জল দেয় না। যদি কেউ করুণা করে হয়তো জল একটু ঢেলে দেয়, তাহলে সে কিন্তু পায়, কে না এই আমিনা পায়। হ্যাঁ, বলা হচ্ছে এটা। সবাই কিন্তু জানে, গফুর সবাই জানে, কিন্তু সে কিন্তু কিনা ওই রাগে অন্ধ হয়ে গেছে, খিদার জ্বালাতে অন্ধ হয়ে গেছে, সে কিন্তু এটা বলছে। হ্যাঁ, তো তখন সে কিন্তু তাকে কিন্তু কিনা গালাগালি করে বলছে তুই জলও আনবি না, কোনো আনবি না, এখন কিন্তু তাকে গালাগালি করে বলা হচ্ছে এটা। ঠিক আছে, এবার দেখো তখন আমিনা সেই কলসি নিয়ে যাচ্ছে জল আনতে। ঠিক আছে, এবং সে জল এনে কিন্তু অনেকক্ষণ পর জল নিয়ে এসে কিন্তু যখন উঠোনে হাজির হবে, তখন দেখা যাচ্ছে যে সেই মহেশ এসে সেই জলের কলসি ভেঙে দেবে, এবং সেই জলটা কিন্তু সে সেই জিভ দিয়ে মানে চেটে চেটে কিন্তু সে পান করে নেবে। আমি আসছি তা বলছি, একটু তার একটা বলে নিই। হ্যাঁ, বাকি আছে, বলে নিই, আমি আসছি। তো এই সময় দেখো পাচ্ছি আমরা যে পিয়াদা আসছে, কি না বাবু ডেকেছে, তাকে না গফুরকে। তো তখন এখানে বলছে এই গফুর আগের জলনে যে আমরা কিন্তু কিনার মহারানীর কিন্তু আমলে মানে বাস করি। ঠিক আছে, আমরা কিন্তু রানীর কিন্তু রাজ্যে বাস করি, কর দিয়ে বাস করি, তাই আমরা কিন্তু কারো কথা শুনতে বাধ্য নই, আমি যাব না। ঠিক আছে, তো তখন চলে যাচ্ছে পিয়াদা, চলে যাচ্ছে সেই জমিদারের কাছে, বলছে যে ও কিন্তু আসবে না। তো তখন তাকে কিন্তু জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যেহেতু সে বলেছে যে আমি কিন্তু মহারানীর কিন্তু রাজ্যে বাস করি, কর দিয়ে বাস করি, তাই কিন্তু সে কিন্তু বেশি খেপে গেছে, কিনা জমিদার। ঠিক আছে, এটা কিন্তু তার এত বড় একটা কিন্তু স্পর্ধা, এটা বলা হচ্ছে। হ্যাঁ, দাঁড়া একটু জলটা খেয়ে নেমে আসছি, এক দাঁড়া, প্রায় হয়ে গেছে, একটু ওয়েট কর। কি হয়েছে না, মহেশ জমিদারের প্রাঙ্গণে ঢুকে ফুল গাছে মুখ দিয়েছে। ঠিক আছে, ফুল গাছ খেয়েছে, ধান শুকাচ্ছে তা কিন্তু ফেলে দিয়ে নষ্ট করেছে, আর কি না পয়সা কিন্তু যখন তাকে ধরতে গেছে তখন তার কিন্তু মেয়েকে সে ফেলে দিয়ে পালিয়েছে, কারণ না জমিদারের মেয়েকে সে ফেলে দিয়ে পালিয়েছে আর কি। না দেখো, ফুল গাছ খেয়েছে, ধান ফেলে নষ্ট করেছে, আর যখন তাকে ধরতে গেছে তখন কিন্তু তার জমিদারের মেয়েকে সে ফেলে দিয়ে পালিয়েছে আর কি। তাই এটা কিন্তু তার অপরাধ, কার না গফুরের অপরাধ, তার কারণ তার সন্তান বা তার পালিত কিন্তু এখানে ষাঁড় বা বলদ এটা করেছে। ঠিক আছে, তাই তাকে কিন্তু ডাক পড়েছে। তো এবার কিন্তু তার শাস্তি কিন্তু খুব ভালোই হবে, কারণ সে বলেছে যে আমরা কিন্তু রানীর রাজ্যে কিন্তু বাস করি, কর দিয়ে বাস করি। এ কিন্তু তার কিন্তু বেশি শাস্তির পক্ষে বেশি আরো হয়ে দেখা দিয়েছে। ঠিক আছে, বোঝা গেছে জায়গাটা, বোঝা গেছে জায়গাটা। এবার দেখা যাচ্ছে যে মেরামত করার জন্য কিন্তু কিনা গফুর তার লাঙ্গলের ফড়াটা কিন্তু খুলে রেখেছিল, আর এই সময় আমিনা জল নিয়ে আসছে, এবং সেই জলটা কিন্তু কিনা ওই মহেশ এসে তার কলসি ভেঙে দিয়ে মাটিতে কিন্তু কলসি পড়ে যাচ্ছে, এবং সেই মাটি থেকে জলটা সে কিন্তু জিভ দিয়ে খাচ্ছে। তখন কিন্তু সে আমিন যখন সে করে চিল্লিয়ে উঠছে বা সে আর্তনাদ করছে, তখন সেই আর্তনাদে কিন্তু কিনা গফুর হতচেতন হয়ে কিন্তু দেখছে যে ওখানে মহেশ ওকে কিন্তু উল্টিয়ে দিয়েছে বা ধাক্কা দিয়েছে, এবং সে কিন্তু সেই জলটাকে খাচ্ছে। তখন তার রাগ কিন্তু মানে চরমে উঠে গেছে, এবং তার মাথায় রক্ত উঠে গেছে বলতে পারো, এবং সে কিন্তু সেই যে ফোলাটা কিন্তু খোলা ছিল তা কিন্তু নিয়ে মহেশের মাথায় কিন্তু বারবার আঘাত করছে, এবং সেই আঘাতে কিন্তু মহেশ কিন্তু ওই এলিয়ে পড়ছে, এবং দুবার সে কিন্তু তার পা টান করে তার যখন চোখ দিয়ে জল পড়ছে, রক্ত পড়ছে, এবং তারপর আস্তে আস্তে কিন্তু মারা যাচ্ছে এখানে। ঠিক আছে, এবং এটা কিন্তু জানতে পারছে কেনা জমিদার। ঠিক আছে, এবং সেই সময় কিন্তু দেখবে সেই আসছে, যা চামড়া ব্যবসা করে না, ওটা কিন্তু আসছে, যেটা বলা হয় দাঁড়াও
মুচিরা, হ্যাঁ মুচিরা আসছে এবং তা কিন্তু ওরা কিন্তু কিনা সেই মহেশকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এখানে তর্করত্ন সেই খবর পাচ্ছে, ঠিক আছে, গ্রামের সবাই পাচ্ছে খবরটা। এবং তর্করত্ন যে এটা কি করলে যে বিহিত হবে তা কিন্তু পরামর্শ দিচ্ছে কাকে না, গফুরকে। বলছে যে তোর হয়তো এর এই মহেশের মানে ক্রিয়াকলাপগুলো করতে, মানে তার যে সাধ্য শান্তি করতে আর কি, তার কিন্তু হয়তো জমি বিকতে হতে পারে, তার কিন্তু ঘর বিকতে হতে পারে, ঠিক আছে। এটা বলা হচ্ছে তার কিন্তু হয়তো ঘরটা বিকতে হবে, কাকে না গফুরকে। কারণ কার না, এই মহেশের সৎ কার্য করতে, ঠিক আছে, এটা বলা হচ্ছে। তো এবার দেখো, জানে গফুর যে আমি যে থাকি এখানে তাহলে কিন্তু আমার দুঃখ আছে, কারণ মহেশকে মেরেছে তাই সে কিন্তু হত্যা করেছে এবং তার কিন্তু শাস্তি কিন্তু তাকেই পেতে হবে। এবং কি না এই জমিদার তার কিন্তু অবশ্যই একটা এবারে কিন্তু খুব বড় শাস্তি দেবে, এটা কিন্তু সে জানে ভালো করে। তাই সে বলছে যে আমি চল তো সব বাগিয়ে নে, আমরা কিন্তু কিনা রাত্রে কোথায় যাবো না, চটকলে। ভালো করে দেখবে, ভালো করে ফুলবেড়ে চটকলে। তাহলে এখানে গফুর বলছে আমিনাকে যে সব বাগিয়ে রাখ, আমরা কোথায় যাবো না, আমরা চলে যাবো এখান থেকে রাত্রেবেলা কোথা না, ফুলবেড়ে চটকলে। তাহলে এখানে প্রথমে কিন্তু গফুর ফুলবেড়ে চটকলে কিন্তু যাওয়ার কিন্তু কথা বলতো না। কেন বলতো না, কেন ওখানে কিন্তু মেয়েদের ইজ্জত থাকে না, ভালো বোঝো এটা। কিন্তু আগে কিন্তু এই গফুর আমিনাকে কখনোই বলেনি যে চল আমরা কিন্তু ফুলবেড়ে চটকলে যাব, কারণ ওখানে কিন্তু মেয়েদের ইজ্জত থাকে না। কিন্তু এখন কোনো উপায় নেই, এখন বাধ্য সে, এখন না গেলে কিন্তু কিনা তার উপরে কিন্তু শাস্তি নেমে আসবে। সেই শাস্তিটা কিন্তু কিনা সামান্য হবে না, আর কিন্তু কিনা তা কিন্তু মাপযোগ্য হবে না বা মাপ করা যাবে না, ঠিক আছে। তাই কিন্তু সে বলছে যে আমাদের কোনো উপায় নেই, যেতেই হবে। তো এখানে দেখা যাচ্ছে যে সেই আমিনা সে রাত্রেবেলা তার সেই থালা এবং বাটি নিয়ে কিন্তু সমস্ত ওই কয়েকটা কিন্তু জিনিস নিয়ে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তখন এখানে গফুর বলবে যে আমিনাকে বলছে যে তুই ওই থালাটা কিন্তু রেখে যা, কার জন্য না, এই গফুরের যে সন্তান মহেশে কিন্তু সাধ্য শান্তি করার জন্য। তাহলে কিন্তু এখানে গফুর বলছে যে তুই কিন্তু ওই পিতল থালাটি এখানে রেখে যা, কারণ ওটা কিন্তু দিয়ে কিন্তু কিনা তার সাধ্য শান্তি করা হবে, কার না, মহেশে, তার ছেলে, তাই তো, তার ছেলে কিন্তু ওটা সে দেখেছে বা পালন করেছে, তাই তো বলা হচ্ছে এটা। তাহলে এখানে সেই মতো আমিনা সেই থালাটি কিন্তু ওখানে রেখে যাচ্ছে, সেই থালাটা কিন্তু ওই মহেশের সাধ্য শান্তি করার জন্য রেখে যাচ্ছে ওখানে বা ফেলে যাচ্ছে। এইভাবে কিন্তু রাতে তারা কিন্তু চলে যাচ্ছে কোথায় না, ফুলবেড়ে চটকলে রওনা হচ্ছে। তো এটা কিন্তু গেল কাহিনীটা পুরোটা বলে দিলাম, যা যা আছে সব বললাম। এখানে একটা লাস্ট লাইন আছে, এটা কিন্তু পরীক্ষায় পড়বে, ভালো করে বুঝে রাখবে, জেনে রাখো। যেখানে বলছে যে আল্লাহ আমাকে যত খুশি শাস্তি দেখ, ঠিক আছে, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে, তার চরে খাবার কিন্তু এতটুকু জমি কেউ রাখেনি, ঠিক আছে। যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি কখনো মাফ করো না। তা দেখো কি বললাম, এখানে গফুর তার জন্য কিছু চাইছে না, সে চাইছে যে যার জন্য বা যারা কিন্তু আমার এই সন্তান মহেশকে খড় দিল না, জল দিল না, কিছু দিল না, তার জন্য কিন্তু তার জন্য কিন্তু শাস্তি পায়, ওই শাস্তি যেন তারা ভোগ করে। কেননা তারা আমার সন্তানকে কিন্তু এইভাবে কিন্তু হত্যা করেছে, কারণ এখানে কিন্তু গফুর হত্যাকারী নয়, তারাই যেন হত্যাকারী, কারণ যারা কিন্তু ওদেরকে খেতে দেয়নি বা জল দেয়নি বা ঘাস দেয়নি বা খড় দেয়নি, তাই তো। তাহলে এখানে সেইটা কিন্তু এখানে বলা হচ্ছে, এখানে কিন্তু সেইভাবে কিন্তু গল্পটা সমাপ্ত হচ্ছে, ঠিক আছে। এইভাবে পড়তে হবে, সব তথ্য বললাম, কোনো বাদ দিইনি, ঠিক আছে। যদিও আমার গলায় কিন্তু এত ব্যথা, মানে প্রচুর ব্যথা হচ্ছে, তাও কিন্তু তোমাদের বললাম, কোনো করার নেই, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি বোঝা গেছে ভালোভাবে। কোনো প্রবলেম আছে এখান থেকে, কোনো প্রবলেম আছে এই গল্প থেকে? দেখো এইভাবেই কিন্তু পড়তে হবে, এইভাবে পড়ে তোমার কিন্তু কিনা কোনো প্রশ্ন তোমার বাদ যাবে না, ঠিক আছে। ওই বিষয়বস্তু দিয়ে পড়ো না, বিষয়বস্তু জেনে কোনো লাভ নেই এখানে এই পরীক্ষাগুলোতে, ঠিক আছে। জানতে হবে বিষয়বস্তু, কিন্তু তা যেন ঘটনাটাকে মনে রাখার জন্য, ঠিক আছে। কিন্তু তার কিন্তু কোনো আর পরম উদ্দেশ্য নেই যে ওটা দিয়ে তোমার কিন্তু সব উত্তর হয়ে যাবে, তাই তো। তোমাকে এই ক্ষুদ্র ক্ষুদ্র যে তথ্য হলো সেই তথ্য তোমার জোর দিয়ে পড়তে হবে, ঠিক আছে। আমাদের ব্যাচ আরম্ভ হবে 1 তারিখ থেকে, যদি চাও তো ভর্তি হবে, তোমরা কালকের মধ্যে ভর্তি হতে হবে, তাহলে তোমার 300 টাকা পার মান্থ কিন্তু ব্যাচ আরম্ভ হবে। কালকে পরে ভর্তি হলে কিন্তু 500 টাকা হয়ে যাবে। যারা চাইছো যে পড়বো আমার কাছে, তারা কিন্তু এভাবে কিন্তু ক্লাস হবে,
নোটও আমি দিয়ে দিয়েছি একটা, তোমাদেরকে গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে? দেখে নেবে একবার, ওইরকম নোট হবে, একটা কোশ্চেন ব্যাংকও দেওয়া হয়েছে, দেখে নেবে, তোমার গ্রুপে রয়েছে, দেখে নেবে যারা দেখোনি এখনও, ঠিক আছে? বা অ্যাপে রয়েছে, অ্যাপে দেখে নেবে, ঠিক আছে? ওইরকম কিন্তু কোশ্চেন ব্যাংক হবে। টেস্টও একটা নেওয়া হয়েছিল, টেস্টও কিন্তু আমাদের অ্যাপে রয়েছে, অ্যাপে দেখে নেবে তোমরা, ঠিক আছে? সব দেখে কিন্তু কালকের মধ্যে তোমরা ভর্তি হতে চাইলে কিন্তু হতে পারো। আমি বলছি যে এখানে তোমাদেরকে যেমনভাবে গাইড করা হবে, ওতে করে তোমাদের কোনো প্রশ্ন হাতছাড়া হবে না, এটুকু আমি বলতে পারি, ঠিক আছে? যদি তোমরা ঠিকঠাক ক্লাসগুলো করো, নোটগুলো পড়ো, মক টেস্ট দাও, তাহলে ঠিক আছে। ওই যে তোমার যদি বলো যে আমরা কিন্তু পড়বো না, তাহলে কিন্তু কোনো করার নেই, তাই তো? ঠিক আছে। আর আমি তো আর ভগবান নই যে তোমাদেরকে পাস করে দিতে পারবো, ঠিক আছে? আমার ক্ষমতা হচ্ছে না বোঝানো, তোমাদের গাইড করা, রাস্তা দেখানো, ঠিক আছে? ওটা করতে পারবো আমি, কিন্তু তার বেশি কিন্তু আমার কিন্তু কোনো ক্ষমতা নেই, ঠিক আছে? তো চলো, কোনো প্রবলেম আছে আজকে ক্লাসে? এখান থেকে কোন প্রশ্ন আছে? এখান থেকে কোন প্রশ্ন আছে? এখান থেকে কারো কোনো প্রশ্ন নেই? না স্যার, ঠিক আছে। বোঝা গেছে কাহিনী, সব কিছু বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো চলো রাখলাম।